মেঘলা, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই লুজার, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? হ্যাঁ, আমার পিছু কবে ছাড়বি? কতবার বলবো তোকে আমি ভালোবাসি না, তাও কেন আমার পিছনে কুকুরের মতো পড়ে আছিস? মেঘলা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? হ্যাঁ, খ্যাত কোথাকার, দেখতে তো পুরা হনুমানের মতো লাগে। এই চেহারা নিয়ে আসছিস আমার সাথে প্রেম করতে? তোর লজ্জা লাগে না? কোথায় তুই আর কোথায় আমি? আসছি প্রেম করতে। কি আছে তোর, হ্যাঁ, যে আমার মতো একটা সুন্দরী মেয়ে তোর সাথে প্রেম করতে যাবে? কলেজের কত সুন্দর আর কোটিপতি ছেলে আমার পেছনে পড়ে আছে প্রেম করতে। আমি ওদেরকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রেখেছি, আর আমি কিনা তোর মতো একটা খ্যাত ছেলের সাথে প্রেম করতে যাব? আগে নিজের অবস্থান ঠিক কর, তারপর প্রেম করতে আসিস। হ্যাঁ, আমি কোটিপতি না, দেখতে সুন্দরও না, তবুও তোমাকে ভালোবাসি। প্লিজ না করো না। এই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? পা থেকে জুতো খুলে মুখে মেরে দিল। আবার নেক্সট টাইম এমন দূর সাহস করবি না। কুত্তার বাচ্চা আসছে আমার হাত ধরতে। বলে হনহন করে চলে গেল, আর আমি বেকুবের মতো সেখানে দাঁড়িয়ে আছি। সবাই হাসাহাসি করতেছে আমার দিকে তাকিয়ে। লজ্জায় মাথা কাটা যাবে অবস্থা। মাথা নিচু করে রেখেছি। বেহায়া মন আমার, মেয়ে পেল না। শেষে ওর মতো একটা দেমাগে মেয়েকে মন দিয়ে বসলো। কি বলবো ভাই আপনাদের, বলার মতো কিছুই নাই। দেখলেনি তো, মেয়েটা আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিয়ে গেল। আসেন ভাই, আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। মেঘলাও আমার সাথে পড়ে। কোটিপতির একমাত্র মেয়ে মেঘলা। অহংকারে সারা শরীর ভর্তি। আর আমার বাবা মা সবাই আছে। আমার আদরের একটা ছোট্ট বোনও আছে, যে আমার কাছে সবসময় রাজরানীর মতো হয়ে থাকে। কিন্তু আফসোস, সে আমার থেকে অনেক দূরে। গল্পের সাথে থাকুন, সবই বুঝতে পারবেন। এবার গল্পে আসা যাক। আজ 1 বছর ধরে মেয়েটার পিছনে ঘুরছি। মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না। আর পাত্তা দিবেই বা কেন? কারণ আমি ছোট লোক, দেখতে খেয়ে, চেহারার কোনো সৌন্দর্যতা নেই। এমন ছেলের সাথে কে প্রেম করবে? কিন্তু কেন জানি না, মেয়েটাকে আমার মনে ধরে বসে আছে। এই কলেজে এসেছি প্রায় 2 বছরের কাছাকাছি। প্রথম দেখাতেই মেয়েটাকে আমার ভালো লাগে, তাই ওর পিছনে পড়ে আছি। না হয় ওকে অনেক আগে শায়েস্তা করে ফেলতাম, ওর দেমাগ, ওর অহংকারকে। আমি যেই ছেলে, যেদিকে তাকায় মানুষ ভয়ে সব কিছু নিজের করে দেয়। গায়ে হাত তোলা তো দূরের কথা, কিন্তু এই মেয়ে এসে প্রপোজ করার জন্য থাপ্পড় প্লাস জুতার বাড়ি মেরে গেল। হঠাৎ পিছন থেকে সাজ্জাদ এসে কাঁধে হাত দিল, সাথে অনিমও আছে। কিরে দোষ, কি হয়েছে রে? এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন মুখটাকে? কেন, তুই কিছু জানিস না? না, কি শুনবো? মেঘলা। হয়েছে, আর বলতে হবে না, বুঝে গেছি। আজও অপমান করছে মেয়েটা তোকে। হুম। আকাশ, আমি বুঝি না রে, মেয়েটার এত দেমাগ আসে কোথা থেকে? শালির সারা শরীর ভরা কারেন্ট। দেখবি চেহারার বড়াই করে তো একটা সময় এমন একজনের পাল্লায় পড়বে, দেমাগ তো পিছনের রাস্তা দিয়ে পালাবে। অনিম। ও শরীরে, আমার মাথায় ছিল না। ওকে কিছু বললে যে তোর গায়ে লাগে। দিলরুবা আশেক, কলেজে মেয়ের আকাল পড়েছে যে ওই মেয়ের সাথে তোর প্রেম করতে হলো। আরে অনিম, কি শুরু করেছিস? এমনি মেয়েটা ওকে বাজিয়ে গেছে, তুই আরো বাজাচ্ছিস। বাদ দে এখন সব। এই আকাশ, চল ক্যান্টিনে যাব। চল। তারপর আমি সাজ্জাদ অনিম মিলে ক্যান্টিনে গেলাম। সাজ্জাদ চা অর্ডার করেছে। চা খাচ্ছি সবাই বসে। এমন সময় আসিফ আসে। কিরে মামা, তোদের কি খবর? কেমন আছিস তোরা? আর বলিস না, আজও মেয়েটা আকাশকে বাজিয়ে গেছে। ভাইরে, কিছু বলার নাই। শালা তাও তো ওর পিছনে ঘুরে। ওই শালা চুপ। তুই তো নিজেটাকে পেয়ে সুখে আছিস, আমার না যত সব মরা মানতে চায় না। এমন সময় হঠাৎ দেখি মেঘলা আর তার কিছু মেয়ে ফ্রেন্ড, নীলা, আরও কয়েকটা ছেলে ফ্রেন্ড সহ ক্যান্টিনের দিকে আসছে। আমি মেঘলাকে দূর থেকে দেখছি, মেঘলা আমাকে দেখেনি। সবাই মিলে হাসাহাসি করছে, দুষ্টুমি করছে। তাদের মধ্যে রূপম নামের একটা ছেলেও আছে, আমাদের কলেজের, আমাদের সাথেই পড়ে। দেখতে হ্যান্ডসাম, কোটিপতির ছেলে। মেঘলাদের সাথে চলাফেরা করে সব সময়। হঠাৎ দেখি সে মেঘলার গায়ে হাত দিয়ে দুষ্টুমি করছে। এটা দেখে গেল মাথার মেজাজটা খারাপ হয়ে। শালা, দুষ্টুমি করছিস ভালো কথা, শরীরে হাত দিতে হবে? মেঘলাও কিছু বলছে না। সাজ্জাদ, তোরা দাঁড়া, আমি আসছি। আরে কই যাস? মেঘলাদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম।
সাজ্জাদ, অনিম, আসিফ সবাই ইতিমধ্যে বুঝে গেছে আমি কেন যাচ্ছি। সাজ্জাদ আমাকে বারণ করেছে না যেতে, তাও জোর করে গেলাম। মেঘলাদের কাছে গিয়ে রূপমকে বললাম, এই সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? কিসের সমস্যা? তুই মেঘলার গায়ে হাত দিয়ে কেন দুষ্টুমি করছিস? তাতে তোর সমস্যা কি রে? হ্যাঁ, মেঘলা আমার ফ্রেন্ড, ওর সাথে মজা করা যায়। মজা করবি ভালো কথা, কিন্তু তুই ওর শরীরে কেন হাত দিবি? আমি যাই করি না কেন, তোর কেন লাগছে এত? হ্যাঁ, নেক্সট টাইম যাতে না দেখি। এর পরের বার যদি চোখে পড়ে তাহলে কিন্তু খারাপ হবে। নেক্সট টাইম দেখলে কি করবি? হ্যাঁ, শালা আবার মুখে মুখে তর্ক করছে, দেখবি কি করি। দিলাম কলার ধরে নাক বরাবর একটা ঘুষি। রূপম সাথে সাথে নাক ধরে বসে গেল। আমি আবার মারতে যাব, হঠাৎ কেউ একজন আমাকে পিছনে ঘুরিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। পিছনে ফিরে দেখি মেঘলা। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওকে মারার? ও তোমার গায়ে হাত দিবে কেন? সে আমার গায়ে হাত দিয়েছে সেটা আমি বুঝে নিব, কিন্তু তুই ওকে মারার সাহস কোথা থেকে পেলি? আর আমার কোনো সমস্যা নাই, তোর কেন এত সমস্যা? কি আমার গায়ে হাত দিবে, কি আমার সাথে মজা করবে, সেটা কি তুই ডিসাইড করবি? চুপ করে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। মেঘলা তারপর রূপমকে ধরে মাটি থেকে উঠালো। রূপম মাটি থেকে উঠে তেড়ে আসতেছে আমাকে মারবে বলে। মেঘলা রূপমকে ধরে বলে, তুই কিন্তু কাজটা ভালো করলি না, তোরে আমি দেখে নিব, ছোট লোকের বাচ্চা কোথাকার। ইতিমধ্যে সাতযাত্রা চলে আসে। আরে ছাড়ো তো, ওর মতো ছোট লোকের সাথে ঝগড়া করে নিজের মান সম্মান কেন নষ্ট করতে যাবে? চলো তো। মেঘলা রূপমকে ধরে নিয়ে যায়। আরে যা যা, তুই আমার কতটুকু দেখতে পারবি সেটা আমার ভালো করে জানা আছে। তারপর নিজে নিজে বলতে থাকে, আরে তুই এখনো আমাকে ভালো করে চিনিস নাই। আমার মাথার তার যদি একবার নেড়ে তোর মতো 10টা রূপমকেও মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিতে আমার 2 মিনিট সময়ও লাগবে না। ভালো ভালো মানুষও আকাশ মাহমুদের আসল নাম শুনলে থরথর করে কাঁপে। কি শুরু করেছিস আকাশ? মেয়েটা তোকে পাতা দেয় না, তাও কেন ওর পিছনে পড়ে আছিস? তোর মাথা যে কি কাজ করে আমি কিছুই বুঝি না। এখন যদি রূপমর বাবাকে একবার বলে তাহলে তোর 12টা বাজবে। মনে মনে হাসতে থাকে আর বলে, বেটা, এই জমিনের বুকে কেউ নাই যে আকাশ মাহমুদের 12টা বাজাতে পারবে। এমন বাপের বেটা এখনো এই জমিনের বুকে পয়দা হয় নাই। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না, চল। তারপর সবাই মিলে আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। বাসায় একাই থাকি, মা বাবা সবাইকে ছেড়ে। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসে, ফোনটা রিসিভ করি। জি, কে বলছেন? ফোনের অপর পাশ থেকে, ভাই আমি লিটন বলছিলাম। হ্যাঁ বল, কি রে? আর তুই আমার এই নাম্বার কোথায় পেলি? ভাই অনেক কষ্টে জোগাড় করছি। আচ্ছা, তো বল কেমন আছিস? ভাই ভালো নাই, একটা ঝামেলা হয়েছে, অনেক বড় মুসিবতে আছি। কি হয়েছে আমাকে বল। ভাই শহরের নেতা নাসির ভাই আছে না, ওনার ছোট ভাইকে মেরে ফেলেছি। একটা ভেজাল হয়েছিল। আর ভাই আমি জানতাম না যে এটা নাসির ভাইয়ের ছোট ভাই। ভাই আমারে বাঁচান, ওনার ছেলে পেলে আমাকে মারার জন্য খুঁজছে। কি বলছিস এসব? হ্যাঁ ভাই, আপনি আমারে বাঁচান, আপনার পায়ে পড়ি। আমিও শহরে নেই, তোরাও কি যে করিস না আল্লাহ জানে। কোথায় আছিস তুই এখন? ভাই একটা বন্ধুর বাসায় পালিয়ে আসছি। তুই ওইখানে থাক, একটু পর একটা গাড়ি আসবে, সোজা গাড়িতে করে নাসির ভাইয়ার বাসায় যাবি আর আমার সাথে কথা বলাই দিবি। আচ্ছা ভাই। আকাশ কাকে জানি ফোন দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম থেকে উঠে সাজ্জাদকে ফোন করে। কিরে, কোথায় তুই? হ্যাঁ আসি বাসায়। বের হ, নদীর পাড়ে যাব। আচ্ছা। একটু পর দুজন মিলে নদীর পাড়ে গিয়ে বসে আছে। এমন সময় আকাশের ফোন বেজে ওঠে। ফোন বের করে স্ক্রিনে দেখে লিটনের নাম্বার। সাজ্জাদ, তুই একটু দাঁড়া, আমি আসছি। বলে সাইটে চলে আছে। তারপর লিটনকে বলে, দে নাসির ভাইকে ফোন দে। নাসরিন ভাইয়ের কানে ফোন লাগিয়ে দেয়। নাসির ভাই, কি অবস্থা ভাই আপনার? ভাই এই তো ভাই ভালো, আপনার কি খবর ভাই? হ্যাঁ ভাই ভালো। আর নাসির ভাই, লিটন বুঝতে পারেনি যাকে মেরেছে সে যে আপনার ছোট ভাই। যা হয়েছে ভুলে যান, আমি ওরে বারণ করে দিছি, নেক্সট টাইম এমন ভুল আর করবে না। আচ্ছা আকাশ ভাই, ও যখন এসে আপনার নাম বলেছে তখন সমস্ত রাগ মাটিতে ঝেড়ে ফেলে দিয়েছি। নইলে এই শহরে এমন কেউ নাই যে আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবে, তাও আবার মেরে আমার ঘরেই আসবে। শুধু আপনার কথা মাফ করে দিলাম। আচ্ছা ভাই, রাখি, ভালো থাকেন। বলে ফোনে রেখে দেয়। আবার সাজ্জাদের কাছে যায়।
কিরে, ফোন আসলো কোথায়? চলে গেলি? আরে একটু জরুরি কাজ ছিল। আচ্ছা দোস্ত, একটা কথা বলতো, তোর বাবা মা কেউ নাই? সবাই আছে, কিন্তু এখন থেকেও নাই। মানে বুঝলাম না। বাদ দে, সময় হলে সব বুঝবি। এখন চল, সময় হয়ে গেছে, উঠার দরকার। তারপর দুজন উঠে দুদিকে চলে যায়। সাজ্জাদ সাজ্জাদের বাসার দিকে, আকাশ আকাশের বাসার দিকে। আকাশ বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে। পড়া শেষ করে খাওয়ার জন্য বসবে, দেখে ভাতের অবস্থা 12টা। ভাতগুলো থেকে গন্ধ উঠছে। নিজে নিজে বলতে থাকে, নসিব যখন খারাপ হয় সব দিকেই খারাপ হয়। মরার কপাল আমার। দূর, এখন কি খাবো? রাত তো অনেক হয়েছে, দোকানও খোলা পাবো না মনে হয় কোনো। কিন্তু পেটের টান তো সহ্য হচ্ছে না, কিছু তো একটা খেতে হবে। শার্টটা গায়ে দিয়ে বের হয়ে আসে। পাশের সমস্ত দোকানপাট প্রায় বন্ধ করে দিয়েছে। সামনে এগোতেই দেখে একটা টঙের দোকান খোলা। মামা, নাস্তা দেন তো। তারপর দোকানদার মামা নাস্তা দেয়। আকাশ বসে আপন মনে নাস্তা খাচ্ছে। রাস্তাঘাটে তেমন কোনো মানুষজন নাই। আকাশের হঠাৎ নজর যায় দূরে একটা জায়গায় কিছু ছেলে মিলে একটা মেয়েকে ইপটিজিং করতেছে। না, মেয়েটা হয়তো বিপদে পড়েছে, না গিয়ে সাহায্য করতে হবে। আকাশের নাস্তাগুলো অতটুকু রেখে সেদিকে এগোতে থাকে। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না। মেয়েটা ভয়ে চুপসে আছে। ছেলেগুলো কাছে গিয়ে, এই তোদের সমস্যা কি? হ্যাঁ, তোদের ঘরে কি মা বোন নেই যে রাস্তাঘাটে মেয়েদের ইজ্জত লুটছিস? তাতে তোর সমস্যা কি রে? আর সে গভীর রবিন হুড, তোর কিছু লাগে নাকি যে বাম হাত দিতে আসছস? যা ভাগ, আমাদের কাছে আমাদেরকে করতে দে, নইলে নিজের বিপদ নিজে ডেকে আনবি বলে দিলাম। কি রঙিন চশমা পরে আছো মনে হয়, যে ভালো খারাপের ভেদাভেদ চোখে পড়ে না। আর কি বিপদ ঘটাবি সেটা দেখি, আয়। দাঁড়া তুই, তোর রবিন হুডগিরি আমি বের করছি। বলে এগিয়ে আসে। এগিয়ে আসতেই দিলাম পেট বরাবর একটা কিক, সোজা মাটিতে পড়ে গেল। তারপর সবাই আমার দিকে তেড়ে আসলো আমাকে মারার জন্য। পরেরটাকে মাথায় মারলাম, তারপরেরটাকে মারবো, হঠাৎ অন্য ছেলেটা পকেট থেকে ছুরি বের করে আমার হাতে মেরে দিল। ফুলকি দিয়ে রক্ত বের হচ্ছে। গেল ভিতরের জানোয়ারটা জেগে। পাশে একটা লাকড়ি জাতীয় কিছু ছিল, সেটা হাতে নিয়ে উড়াধুরা মারতে শুরু করলাম। সবকটাকে মেরে ফেলে রেখেছি রাস্তায়। তারপর মেয়েটার কাছে গেলাম। আপনি এত রাতে একা কি করছেন রাস্তায়? পার্টিতে গিয়েছিলাম, পার্টি শেষ হতে দেরি হয়ে গেছে। ভেবেছি গাড়ি পাবো, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে যাওয়াতে সিদ্ধান্ত নেই। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। আপনার কি মাথায় কোনো আক্কেল জ্ঞান নেই? পার্টিতে গিয়েছেন ভালো কথা, আরও আগে পার্টি ছাড়া উচিত ছিল আপনার। যদি নিজের গাড়ি থাকতো তাহলে লেট করে বাড়ি ফিরলেও কোনো সমস্যা হতো না। রাস্তাঘাটের অবস্থা ভালো না, আপনি জানেন না? আসলে গাড়ি আছে, কিন্তু সমস্যা দেখা দেওয়ার কারণে মেকানিকের কাছে পাঠিয়ে দিয়েছি, তাই আর কি। আচ্ছা চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না থাক, ধন্যবাদ। আপনি বেশি কথা বলেন। বিপদের মুখ থেকে বাঁচিয়েছি, পরে যে আবার কোনো বিপদ হবে না তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আকাশের হাত থেকে যে রক্ত পড়ছে সেদিকে আকাশের কোনো খেয়াল নেই। তবে কেন জানি মনে হচ্ছে মেয়েটাকে আকাশের পরিচিত। একটু পর রাস্তার সোডিয়াম লাইটে আলোতে দেখতে পেল মেয়েটার চেহারা। আল্লাহ, এ তো দেখি মেঘলা। মেঘলা, তুই? হ্যাঁ, তুই এখানে কি করছিস? নাস্তা করতে এসেছিলাম, তারপর দেখলাম ছেলেগুলো একটা মেয়েকে নিপিড় করছে। এগিয়ে গেলাম বাঁচাবো বলে, তারপর বাকি সব তো তুমি জানোই। এই দেখি তোর হাত থেকে তো রক্ত পড়ছে, চল আমার সাথে, আমি তোকে ফার্মেসিতে নিয়ে ড্রেসিং করিয়ে দিচ্ছি। লাগবে না, আমি ঠিক আছি। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ওকে। আকাশ নিজে নিজে বলে, এটাই আর কি দুনিয়া, উপকার করলাম কোথায় জোর করে নিয়ে যাবে, কিন্তু না, একবার বলে থেমে গেল। কি আর করার, ওকে বাসা ছেড়ে দিয়ে আসলাম। চলে আসবো এমন সময় ডাক দিল। এই আকাশ, দাঁড়া। তারপর ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে, ধর, এগুলো তোকে দিলাম আমাকে বাঁচানোর জন্য। কি বলবো, কিছুই বলার নেই। মানুষ এত আজীব কিভাবে হয়? এখানেও টাকার গরম দেখাচ্ছে। টাকাগুলো ওরা হাতের মুঠোয় চেপে দিয়ে বললাম, সব কিছুর বিনিময় টাকা দিয়ে হয় না। আর আমি এতটা নীচ না যে তোমাকে বাঁচিয়েছি তার বদলে তোমার থেকে আমি টাকা নিব বলে চলে আসলাম। পরে ফার্মেসি থেকে ড্রেসিং করে বাসায় চলে আসলাম। পরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সাজ্জাদরা সবাই চলে এসেছে। আমায় দেখে সবাই প্রশ্ন করতে লাগলো,
আরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট লেগেছে, সবাইকে মিথ্যা বললাম। এমন সময় দেখি মেঘলা তার বান্ধবীদের সাথে আসছে। আমাকে দেখতে পেয়ে ও ওর বান্ধবীদেরকে বলে এই তোরা যা, আমি একটু আসতেছি। বলে আমার কাছে আসে আর এসে সোজা আমাকে জড়িয়ে ধরে সকলের সামনে। আর যা বলে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আকাশ ধন্যবাদ কালকে আমাকে বাঁচানোর জন্য। আর আমি রাতে অনেকটা সময় ভেবেছি কাল যদি তুমি সময় মতো না আসতে তাহলে আমার শরীরে কলঙ্কের দাগ লেগে যেত। আর আমাকে ক্ষমা করে দাও ওই দিনের জন্য। আমি চাই তোমার ভালো একটা বন্ধু হয়ে থাকতে। আরে মেঘলা, ওসব আমি ভুলে গেছি, আর মাপ চাওয়ার তো কিছুই নেই। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা ওই দিকটায় যাই, মানে ক্যান্টিনের দিকে। সাজ্জাদ তোরা থাক, আমি আসছি। বলে মেঘলাকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। ওপর দিকে সাজ্জাদ আকাশ যাওয়ার পর শালা, তোর কপাল ভালো কিছুই নেই রে। যেই না মেঘলাকে পেয়েছিস, বন্ধুদেরকে ভুলে গেছিস। এখন আর দরকার নাই। ক্যান্টিনে বসে দুজন মিলে কফি খায়, পরে ক্লাসে চলে আসে। ক্লাস করে সাজ্জাদ বের হয়, আকাশও বের হয়, কিন্তু আকাশ সাজ্জাদের সাথে আড্ডা না দিয়ে মেঘলার সাথে চলে যায়। সাজ্জাদ একাই আড্ডা দেয়। সুমাইয়া আর বাকিরা আজ আগেই গিয়ে বসে আছে। কি রে সাজ্জাদ, তুই একা কেন? আকাশ কোথায়? আরে বাদ দে তো। অন্যদিকে মেঘলা আকাশকে নিয়ে ওর ফ্রেন্ডদের কাছে নিয়ে যায়। সেখানে রূপম, নীলা আরও অনেকেই আছে। মেঘলা, এই ছোট লোকটা এখানে কেন? রূপম, ছোট লোক মানে? মুখ সামলে কথা বলো। আজ থেকে ও আমাদের বন্ধু। শেষমেশ এই ক্ষেতটাকে বন্ধু বানালি? দেখ, এখন কিন্তু ভালো হবে না, বলে দিলাম। দেখ, আমরা ওকে বন্ধু মানতে পারবো না। ওকে, তাহলে আজ থেকে তোদের সাথে আমিও নাই। আকাশ পুরাই অবাক মেঘলার আচরণ দেখে। তারপর দুজন সেখান থেকে চলে আসে। এভাবেই চলতে থাকে। দিন দিন আকাশ আর মেঘলার সম্পর্ক অনেকটা গভীর হয়ে উঠেছে। আকাশ, সাজ্জাদ, তারপর অনিম, ধরতে গেলে কারোর সাথেই এখন ঠিকমতো কথা বলা হয় না। মেঘলাও ওর দল ছেড়ে দিচ্ছে, সারাদিন আকাশের সাথেই সময় কাটায়। একদিন সকালে সাজ্জাদ তাড়াতাড়ি কলেজে আসে আর আকাশকে ডাক দেয়। একা দাঁড়িয়ে আচ্ছা আছে তুই থাক, গাছতলে। মেঘলা ডাকছে, পরে কথা বলবো। বলে সাজ্জাদকে রেখে চলে যায়। এত সময় লাগে আসতে তোমার? আরে আর বলো না, রাস্তায় যে জ্যাম, তাই আসতে লেট হয়ে গেছে। আচ্ছা চলো, আজকে ক্লাস করব না, ভালো লাগছে না, কোথাও গিয়ে ঘুরে আসি। কি বলছো? ক্লাস করবে না আর ঘুরতে যাবে? মানে কোথায় যাবে? চলো না প্লিজ, এমন করো কেন? আচ্ছা চলো। তারপর মেঘলা আর আকাশ মিলে ঘুরতে বের হয়। পার্কে যায় দুজন মিলে। পার্কে সবাই জোড়া জোড়া বসে আছে, তবে আকাশরাও জোড়া, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। বাকিরা জিএফ বিএফ, আর তারা তো বন্ধু। আকাশের ইচ্ছে করছে মেঘলার কোলে মাথা রেখে শুয়ে গল্প করতে বাকিদের মতো, কিন্তু মেঘলা কি ভাববে? আচ্ছা মেঘলা, আমি কি দেখতে বেশি খারাপ যে আমায় কেউ ভালোবাসে না? কে বলছে তোমায় এসব? তুমি তো দেখতে অনেক সুন্দর, শুধু একটু দামি কাপড় চোপড় পরলেই হবে। তো তুমি কেন আমায় ভালোবাসো না? মানে দেখো আকাশ, আমার প্রেম টেম এসব ভালো লাগে না, তাই ওইসব নিয়ে কখনো ভাবিনি। আর তোমার সাথে তা তো কল্পনাতেও ভাবিনি। মেঘলা কি বলবে বুঝে উঠতে পারছে না। আচ্ছা আকাশ, আমি ভাবার সময় দাও, কাল জানাচ্ছি তোমায়। তোমার যত ইচ্ছা হয় তুমি সময় নাও, তবুও প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি বলেছি তো কাল জানাবো। এখন আমার উঠতে হবে, অনেকটা সময় হয়েছে। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। তারপর আকাশ মেঘলাকে ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে এসে নিজেও বাসায় চলে যায়। আর আকাশ সাজ্জাদের সাথে এখন টোটাল কথাবার্তা অফ। সারাদিন মেঘলা মেঘলা করতে করতেই সময় পার করে দেয়। আকাশ তো মহা খুশি, কাল মেঘলা তাকে হ্যাঁ বলবে। সারা রাত ঘুম নাই আকাশ। পরের দিন সকালবেলা আকাশ তাড়াতাড়ি করে কলেজে চলে যায়। মেঘলাও আসে। আকাশ মেঘলাকে দেখতে পেয়ে ওর কাছে যায়। আকাশ তো খুব এক্সাইট মেঘলা কি বলবে শোনার জন্য। আকাশ দেখো, কাল সারা রাত আমি অনেক ভেবেছি কি করব, কিন্তু মন বারবার বারণ করছে এই রিলেশনে না জড়াতে। আমাকে ক্ষমা করো, আমি পারবো না এই রিলেশন করতে। আকাশ মন খারাপ করে ফেলে মেঘলার কথা শুনে। আকাশ মাটির দিকে চেয়ে আছে। এখনই মনে হয় চোখের জল গড়িয়ে পড়বে। কান্না কান্না ভাব এসে গেছে চেহারায়। নিজেকে ধিক্কার দিচ্ছে সে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছতে নিল যাতে মেঘলা না দেখে ফেলে। হঠাৎ পিছন থেকে কেউ একজন তাকে ঘুরে বলতে থাকে,
আকাশ, আই লাভ ইউ। আকাশ পিছনে ফিরে দেখে মেঘলা মাটিতে বসে ফুল হাতে নিয়ে তাকে প্রপোজ করছে। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, তার যেন স্বপ্ন মনে হচ্ছে। আরে বুদ্ধু, আমি তো তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম, তুমি কেমন ভাবে রিয়াক্ট করো, কিন্তু পাগলটা তো কান্নাই করে দিয়েছে। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আকাশ মূর্তির মতো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে মেঘলার কাণ্ড দেখে। সে ছেলে প্রপোজ দেখেছে, যে ছেলে ফুল হাতে নিয়ে মাটিতে বসে প্রপোজ করে, কিন্তু আজ প্রথম দেখলো মেয়ে প্রপোজ করছে, যে ফুল হাতে নিয়ে পুরা ছেলেদের স্টাইলে প্রপোজ করলো, তাও আবার তার মনের মানুষ তাকেই প্রপোজ করলো। এই আকাশ, কি হয়েছে? অ্যাকসেপ্ট করবে না? আর কতক্ষণ বসে থাকবো এভাবে মাটিতে? আকাশ তাড়াতাড়ি মেঘলাকে মাটি থেকে উঠিয়ে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাদের মধ্যে প্রেমও হয়ে যায়, এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন মেঘলা ফোন দিয়ে বলে, আকাশ চলো না, আজকে আমরা দূরে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে? চলো, আমার একটা সুন্দর প্লেস জানা আছে, দুজন মিলে ঘুরে আসবো। আচ্ছা। তারপর বিকালবেলা রেডি হয়ে ঘুরতে যায় মেঘলা আর আকাশ। রিক্সা করে মেঘলার পরিচিত জায়গায় যায়। আকাশ নামো, চলে এসেছি। ওয়াও, এত সুন্দর একটা প্লেস। আমি জানতাম তোমার খুব পছন্দ হবে জায়গাটা। রাস্তার দুই ধারে ফুলের গাছ, মাঝে রাস্তা। ডুমুর গাছ উঠে ভরে গেছে রাস্তার পাশে। দুইজনে হাতে হাত রেখে হাঁটছে। হঠাৎ কে একটা জানি এসে আকাশের মাথায় জোরে একটা বাড়ি দেয় লোহা জাতীয় কিছু দিয়ে। আকাশ সাথে সাথে মাটিতে পড়ে যায়। বাড়ি দেওয়ার ফলে মাথা পেটে অনবরত রক্ত ঝরছে। উঠে দাঁড়াবার শক্তি তার নেই। চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। চোখ জোড়া মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। মেঘলা কোথায়? ওর কিছু হলো না তো? হঠাৎ কারোর হাসির আওয়াজ কানে আসে। মিটমিট করে চোখ খুলে দেখে রূপম, আর রূপমের বুকে মেঘলা। দুজনে মিলে পৈশাচিক হাসি হাসছে। মেঘলা আকাশের সামনে এসে বলে, তোর কি মনে হয় তোর মতো ছোট লোকের সাথে আমি প্রেম করব? তুই এমনটা ভাবলে কি করে? তুই জানিস রূপম কে? রূপম হচ্ছে আমার বয়ফ্রেন্ড, কিন্তু সেটা কেউ জানে না। আর তুই সেদিন রূপমের গায়ে হাত দিয়েছিস, আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস, তাও পুরো ক্যাম্পাসের সামনে। তুই কোথায়, রূপম কোথায়? এই সব কিছু রূপম আর আমি প্ল্যান ছিল যে তোকে শায়েস্তা করব। যে হাল করেছি তোর, মনে হয় তা আর বাঁচবি না। আর যদি বেঁচেও যাস তাহলে আজকের শিক্ষার কথা মনে রাখবি। গেলাম আমি। মাথা থেকে অতিমাত্রায় রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এরপর আর কিছু মনে নেই। অন্যদিকে কলিজা কেমন দিলাম ছোট লোকটাকে, আমার কলিজার গায়ে হাত দেয়। 21 দিন পর আকাশের হঠাৎ জ্ঞান ফিরে। সে নিজেকে আবিষ্কার করে চার দেয়ালের মাঝে। সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজে মোড়ানো। সে বুঝতে পারছে না সে কোথায় আছে। সে দেখে তার পাশে সাদা কাপড় পরিধান করা একটা মেয়ে। মেয়েটাকে দেখে তার বুঝতে পারে সে কোথায় আছে। মেয়েটা আকাশের জ্ঞান ফিরেছে দেখে দৌড়ে ডাক্তারকে নিয়ে আসে। আকাশ মনে করার চেষ্টা করে পূর্বে তার সাথে কি ঘটেছিল। আস্তে আস্তে সব মনে হতে থাকে। মেঘলা আর রূপম মিলে তাকে মেরে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু সে হসপিটালে আসলো কিভাবে? একটু পর ডাক্তার আসে আর আকাশের চেক আপ করে তারপর আবার চলে যায়। একটু পর আকাশ দেখে দরজার থেকে কয়েকজন লোক ভিতরে ঢুকে আসছে। আকাশ তাদেরকে দেখে তো পুরো অবাক, কারণ তারা আকাশের মা বাবা, সাথে আকাশের ছোট বোনটাও আছে। ওনারা জানলো কিভাবে আমার খবর? আকাশের ছোট বোনটা সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। ভাইয়া কেমন আছিস তুই? তোর কিছু হয়নি তো? হ্যাঁ ঠিক আছে রে পুচকি, তুই কেমন আছিস? ভাইয়া একদম ভালো নেই। তোর এই অবস্থা কিভাবে ভালো থাকি বল? তোমরা এবার থামো প্লিজ, আমি ঠিক হয়ে গেছি দেখো। আচ্ছা মা, তোমরা আমার খবর পেলে কিভাবে? সাজ্জাদ আমাদেরকে ফোন করে সব বলেছে, তারপর আমার সাথে সাথেই এখানে চলে আসি। সাজ্জাদ আমার মা বাবার খবর পেল কিভাবে? আর আমি বা হসপিটালে কিভাবে আসলাম? না, উত্তর হয়তো সাজ্জাদই দিতে পারবে। আম্মু, সাজ্জাদ কোথায়? একটু আগে বাসায় পাঠিয়েছি ওকে জোর করে, তাও যেতে চাচ্ছিল না। ছেলেটা তোর জন্য খেটে খেটে মরছে এতদিন। আজ প্রায় 21 দিন পর তোর জ্ঞান ফিরে এসেছে। সব সময় তোর দেখাশোনা করেছে। আম্মুর কথা শুনে আমি ব্যাককল হয়ে গেলাম। কি বলছে আম্মু এগুলো? 21 দিন আমার কোনো হুঁশ ছিল না। আচ্ছা বাবা, তুই একটু রেস্ট নে, বাসায় যাচ্ছি তোর জন্য খাবার আনতে। আম্মু বাসায় যাবে মানে?
বাসা তো অনেক দূরে। কে বলেছে অনেক দূর? তোকে আমরা আমাদের শহরের হসপিটালে ভর্তি করিয়েছি। এই তাহিয়া, চল আমার সাথে, তোর বাবা থাক এখানে। তারপর তাহিয়া আর আম্মু বাসায় চলে যায়। কিরে, কার এত বড় সাহস হয়েছে যে তোর গায়ে হাত দিয়েছে? যেই ছেলের নামে পুরো শহর কাঁপে, যেই ছেলের বাবার নাম শুনলে মানুষ লেজ গুটিয়ে পালায়, তার ছেলেকে মারার এত দুঃসাহস কার হয়েছে? আমার নাম বলিসনি ওদের, দ্বারা ওদের সাহায্য করার ব্যবস্থা করছি। নাম বল তুই আমায়। না আব্বু, বাদ দাও, মশা মারতে কামান লাগে না, ওদেরকে আমি দেখে নিতে পারবো। আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আকাশ হচ্ছে এই শহরের নামকরা মাস্তান, যাকে দেখলে মানুষ ভয়ে পালান। খুন, খারাপি, চাঁদবাজি, লুটপাট, ট্যাক্স নেওয়া শহরের সবগুলা আকাশের ছেলেপোলারাই করে। বড় বড় এমপি, মন্ত্রী আকাশের কথাই উঠা বসা করে। আর আকাশের আরেকটা নাম আছে, আগুন। পুরা শহর একটা নামেই চেনে, আগুন। যেই নাম শুনলে বড় বড় গ্যাং পিছনে হেঁটে যায়, ভয়ে সামনে আসার মতো দুঃসাহস করে না। আর আকাশের বাবা হচ্ছে অবসরপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু অবসরপ্রাপ্ত হলে কি হবে, তার এমন পাওয়ার আছে এখনও যে এমপি মন্ত্রীরা পর্যন্ত আকাশের বাবার কথাই শোনে। বড় বড় সমস্যার সমাধান করতে তারা আকাশের বাবার পরামর্শই নেয়, কিন্তু তাদের স্থান আকাশের বাবার অনেক ঊর্ধ্বে। তাও তারা আকাশের বাবার পরামর্শ মতোই চলে। একটু পর সাজ্জাদ আসে। আকাশ সাজ্জাদকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। আচ্ছা, তোরা কথা বল, আমি আসছি, আমার একটু কাজ আছে, আর একটু পর তোর মা আসবে। আকাশের বাবা চলে যায়। কি রে, কেমন লাগছে এখন তোর? খালাম্মা আমাকে ফোন করে বলেছে তোর জ্ঞান ফিরে এসেছে। এই তো দোস্ত, ভালো আছি, তুই কেমন আছিস? তোর জন্য দৌড়াদৌড়ি করতে করতে নিঃশ্বাস নেওয়া অবধি সময় পাইনি এতদিন, তবে এখন ভালো আছি তোকে দেখে। আমি বাসায় ছিলাম, হঠাৎ একটা লোক ফোন করে বলে যে তোকে নাকি কারা মেরে রাস্তায় ফেলে রেখে চলে গেছে, আর সেই লোক তোকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তোর কোনো সাড়া পায় না। তখন সে দেখে তোর ফোনটা মাটিতে পড়ে আছে। পরে আমার নাম্বারটা বের করে আমাকে ফোন দেয়। পরে সাথে আমি সেখানে চলে যাই। লোকটা সেখানেই ছিল। পরে ধরাধরি করে তোকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু আমার কিছু মাথায় আসছিল না, কি করব, একা কিভাবে তোর ব্যাপারে হ্যান্ডেল করব। পরে মাথায় আসে তোর মানিব্যাগ থেকে হয়তো তোর বাচ্চার ঠিকানা পাওয়া যাবে। ঠিক পেয়ে গেলাম, তোর বাবার একটা কার্ড ছিল। পরে ফোন দিয়ে ওনাদের আসতে বলি, কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই তোর বাবা মার থেকে দূরে কেন থাকিস? তবে তুই জানিস না আমি কে? তুই কখনো আগুন নামটা শুনেছিস? যে মানুষকে দিন দুপুরে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যায়, কিন্তু পুলিশ তার লোমও ছিঁড়তে পারে না। হ্যাঁ রে, শুনেছি। হেডলাইনে খবরের কাগজে কত জায়গায় এই খতরনাক কিলারের নাম শুনেছি, তা তোকে বলে বোঝাতে পারবো না। সেই আগুনে আমি। কি বলছিস তুই এসব? সাজ্জাদের মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করেছে। হ্যাঁ, যা শুনেছিস ঠিকই শুনেছিস, আমি সেই আগুন। তুই আগুন সেটা বুঝলাম, কিন্তু তুই এভাবে ঘর বাড়ি ছেড়ে কেন আছিস? কারণ বলতে গেলে আজ সারাদিনও শেষ হবে না। তবে এইটুকু শুনে রাখ, এইসব আমার ভালো লাগে না। সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব ভেবেছি, তাই এইসব থেকে দূরে চলে এসেছি। কিন্তু না, আমার আগের রূপে ফিরতে হবে। আগের আগুনকে সবাই দেখবে আবার। আর রূপম আর মেঘলা আমাকে মারার চেষ্টা করেছে, তো ওদেরকে কি হাল করি দেখে নিস। সাজ্জাদ তো রীতিমতো ঘাবড়ে গেছে, কারণ এই আগুন যার একটা লোম অবধি বাঁকা করতে পারে নাই কেউ, তার গায়ে হাত দিয়েছে রূপম। ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা তাই নিয়ে সাজ্জাদের সন্দেহ হচ্ছে। একটু পর আকাশের মা বাসা থেকে খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দেয়। এভাবেই আকাশকে আরও 2 দিন হসপিটালে রেখে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকবে সিদ্ধান্ত নেয়। সুস্থ হলে রূপমের কাম খালাস করবে। অন্যদিকে মেঘলা আর রূপম চুটিয়ে প্রেম করছে, আর কিছুদিন পর তারা বিয়ে করে নেবে। রূপমের বার্থডে আজ রাতে রূপম পার্টির আয়োজন করেছে, মেঘলাও যাবে সেখানে। হোটেল বুক করেছে রূপম, ডিস্কো হবে, নাচ হবে, গান হবে, পার্টি হবে। অনেক ফ্রেন্ডরাই আসবে, কলেজের বাইরের ফ্রেন্ডও আসবে। খুব মজা করবে, মস্তি করবে। মেঘলা রাতে রেডি হয়ে রূপমের বার্থডে পার্টিতে চলে যায়। পরে অনেক মস্তি করে। মেঘলা রূপম দুইজনেই অনেক ড্রিঙ্ক করে।
অনেক রাত হয়ে গেছে, তাই মেঘলা চলে যাবে। রূপম, অনেক রাত হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আর আজ অনেক ড্রিঙ্ক করে ফেলেছি, মাথা ঠিক নেই। তাড়াতাড়ি না গেলে সমস্যা হবে বাসায়। জানেমান, ওয়েট, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। এই না না, তুমি থাকো, তুমি এনজয় করো, আমি একা চলে যেতে পারবো। তারপর মেঘলা চলে আসে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির কাছে এসে হঠাৎ তার খেয়াল হয় সে মোবাইল ভিতরে ফেলে রেখে চলে এসেছে। ফোন আনতে ভিতরে যায়, ভিতরে গিয়ে ফোনটা নিয়ে চলে আসবে, কিন্তু রূপমকে কোথাও দেখছে না। এখানে তো বসে ড্রিঙ্ক করছিল, গেল কোথায়? যাওয়ার আগে শেষ একবার দেখা করে যাই। অনেক খোঁজ করে কিন্তু রূপমকে কোথাও পায় না। হোটেলের উপরের তলা, নিচের তলা, কোথাও নাই রূপম। সিঁড়ি দিয়ে নামবে, হঠাৎ মনে হলো সে রূপমের গলার আওয়াজ শুনেছে। আওয়াজটা কোথা থেকে আসলো সে বুঝতে পারে না। আবার রূপমের গলার আওয়াজ শুনতে পায় সে। এবার সে শিউরে যায় যে পাশের রুমটা থেকে আওয়াজ আসছে। মেঘলা আস্তে আস্তে রুমটার দিকে এগায়। রুমটার সামনে গিয়ে যেই না দরজা ধাক্কা দেয়, সে যা দেখে তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে চোখে হাত দিয়ে চিৎকার করে ওঠে, নো! রূপম অর্ধনগ্ন অবস্থায় একটা মেয়ের সাথে নিজের ভোগ মেটাতে ব্যস্ত। তাও আবার মেয়েটা অন্য কেউ না, তাদের কলেজেরই রিয়া। রূপমও ভ্যাবাচাকা খেয়ে যায়। মেঘলা, তুমি এখানে? হ্যাঁ, কেন? আমাকে খসা করিসনি মনে হয়, কুত্তার বাচ্চা? কেন করলে আমার সাথে এমনটা? কেন করলে আমার সাথে এমন ধরনের ছলনা? রূপমকে মারতে থাকে। এমন সময় রিয়া মেয়েটা মেঘলার গালে একটা থাপ্পড় দেয়। এই, তোর কত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস? কেন করলে রূপম তুমি আমার সাথে এমনটা? কেন করলে? তোমায় তো আমি খুব ভালোবাসতাম, তাও কেন আমার সাথে এমন বাজে খেলাটা খেললে? ভালোবাসতি? তোর মতো মেয়ে বাসবে ভালো? এটা আবার আমাকে বিশ্বাসও করতে হবে? শোন, তোর সাথে যা ছিল সব টাইম পাস। আসল রিলেশন তো আমার রিয়ার সাথে। তোর মনে আছে তুই রিয়াকে একদিন অপমান করেছিলি কলেজে সকলের সামনে? তাই তোর সাথে এমন গেমটা খেললাম, তোকে শিক্ষা দেব বলে। কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবাসতাম। সত্যি ভালোবাসতি? হাসালি আমাকে। যেই ছেলে তোকে সত্যি ভালোবাসতো তাকে তুই জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিস, ওর ভালোবাসা নিয়ে খেলা করেছিস। সেই তোর মতো মেয়েকে কিনা আমাকে ভালোবাসবে? এটাও আমার বিশ্বাস করতে হবে? 2 দিন পর যে আমার সাথে এমনটা করবি না যেমনটা আকাশের সাথে করেছিস, তার কি নিশ্চয়তা আছে? আর আমার চিন্তা ছিল কিছুদিনের মধ্যেই তোকে আমি ছেড়ে দিব, কিন্তু এখন আর কষ্ট করে ছাড়তে হবে না। তুই ছাড়ার রিজন পেয়ে গেছিস, এবার রাস্তা মাপ। চলো জানো, আমরা এখান থেকে চলে যাই। এই বাজে মেয়েটা এসে আমাদের রোমান্সটা নষ্ট করে দিয়েছে। রূপম আর রিয়া চলে যায়, আর মেঘলা সেখানে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে। মেঘলার যেন বিশ্বাসই হচ্ছে না রূপম ওর সাথে এমন একটা গেম খেললো। ওর জন্য আকাশে সে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আকাশের কথাগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। নিরীহ একটা ছেলেকে সে এত বড় শাস্তি দিল, তাও একটা এমন পাষাণ ছেলের জন্য। মেঘলার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। সবকিছু তার চোখের সামনে পরিষ্কার। যে মানুষটা কষ্ট দিলে তার ফল তাকেই পেতে হয়। অন্যদিকে আকাশ পরিপূর্ণ সুস্থ। আজ অনেক দিন সে বাসায়, তবে মাথায় এখনো পেইন করে মাঝে মাঝে। আকাশের মনে মনে ঠিকই করে নেয় সেই 2টা মানুষকে চরম শিক্ষা দেবে। না, এখন আর 2-1টা দিন যাক, তারপর। এভাবে আরও কিছুদিন কেটে যায় আকাশের। আকাশ কাকে জানি ফোন করে, তারপর আম্মুকে বলে, আম্মু, আমি কলেজ যাচ্ছি। আচ্ছা যা, কিন্তু সাবধানে যাবি। আচ্ছা আম্মু। আকাশ বাসা থেকে বের হবে, কিন্তু তার আগে কিছু কাজ আছে, সেটা করতে হবে। কেউ না দেখে মতো বাসার পিছনে একটা জায়গা আছে, সেখানে আকাশের কিছু জিনিস আছে যেগুলো মাটির নিচে। মাটি খুঁড়ে সব বের করে, পরে আসল জিনিসটা কোমরে নিয়ে নেয়। পরে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আকাশ কলেজে প্রায় আজ 2 মাস পর গেছে। সবাই আকাশের সাথে কথা বলতেছে, আকাশের ফ্রেন্ডরা। একটু পর কলেজে হঠাৎ বেশ কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে লোকজন নেমে এসে আকাশের সামনে আসে। সবার হাতে স্ট্যাম্প, হকি। ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ ভালো। ভাই, আপনার গায়ে কে হাত দিয়েছে? একবার খালি দেখাই দেন, ওর শেষ দেখে ছাড়বো। কত বড় সাহস, আগুন ভাইয়ার গায়ে হাত দেয়? তার প্রয়োজন হবে না, যা বলেছি তাই করো তোমরা। ওকে ভাই।
তারপর ছেলেগুলো চলে যায়। সবাই তো অবাক, এত ছেলে কেন কলেজে এসেছে, তাও আকাশের সাথে কথা বলতে। সবগুলো শহরের নামকরা গুন্ডা, মাস্তান, সাজ্জাদ ছাড়া আকাশকে আর কেউ জানে না। সবাই মিলে আড্ডা দিচ্ছে। কিরে দোস্ত, ছেলে যারা আসছিল তাদের মধ্যে অনেকজনকে আমি চিনি, নামকরা মাস্তান শহরের। হঠাৎ তোর সাথে দেখা করতে আসলো, তাও আবার ভাই ভাই করছে। ঘটনা কি একটু খুলে বলবি? তোদের না জানলেও চলবে, এখন সময় হলে সব জানতে পারবি। আকাশ হঠাৎ খেয়াল করে মেঘলা কলেজে আসছে। মেঘলা আকাশকে দেখতে পেয়ে আকাশের দিকে এগিয়ে আসে কথা বলার জন্য। আকাশ, তোমার সাথে আমার একটু কথা আছে। তোর মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই, এখন সামনে থেকে যা। প্লিজ একটাবার আমার কথা শোনো। ওই তোরা কথা বলছি, তোর কানে যায় না? হ্যাঁ, ঠাস করে মেঘলার গালে একটা থাপ্পড় দেয়। নেক্সট টাইম তোর এই শয়তান মার্কা চেহারাটা নিয়ে যদি আমার সামনে আসিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এবার রাস্তা মাপ। মেঘলা থাপ্পড় খেয়ে সেখান থেকে চলে যায়। আকাশের বন্ধুরা সবাই জানে যে মেঘলা কি করেছে আকাশের সাথে। আকাশ এতদিন কলেজে না আসার কারণ সবাই জানে, তবে বাইরের কেউ জানে না। শুধু অনিম, সাজ্জাদ, সুমাইয়া আরও 2-1 জানে। সবাই অবাক, আকাশ কিভাবে মেঘলাকে থাপ্পড় মারলো। আকাশের মাথায় এত কিছু নাই, মায়াটায়া কোনো কিছু কাজ করে না এখন মেঘলার জন্য। সে শুধু এখন প্রতিশোধ নেবে। সে স্বাভাবিকভাবে কথা বলছে, সকলের সাথে মনে হয় যে এখন কিছুই হয় নাই। আকাশ দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছে অনিমাদের সাথে। এমন সময় কলেজের কিছু বড় ভাই এগিয়ে আসে, আর তাদের থেকে একজন আকাশের কলার ধরে ফেলে। খিদে, তুই মেয়েটাকে মারলি কেন? ভাই, কলার ছেড়ে সুন্দর করে কথা বলেন। তোর এত বড় সাহস, সিনিয়রদের উপরে কথা বলিস, আবার বলছিস কলা ছাড়তে? তোকে যা জিজ্ঞেস করছি তার জবাব দে। তুই মেয়েটাকে কেন থাপ্পড় মেরেছিস? তুই কি জানিস, ওই যে দেখ, সেই মেয়েটাকে ভালোবাসে, আর তুই সেই মেয়ের গায়ে হাত দিয়েছিস। তো সাহস তো কম না? ভালোই ভালোই বলছি, কলার ছেড়ে দেন। সাজ্জাদরা কেউ কোনো কথা বলতেছে না, কারণ ওনারা সিনিয়র, কলেজের ওনাদের পাওয়ার চলে। কি বললি তুই? ভালোই ভালোই ছেড়ে দেবো মানে? না হয় কি করবি? আকাশের ভিতরে জানোয়ারটা জেগে উঠেছে। এই কুত্তার বাচ্চা বলে বড় ভাইটার বুকে বরাবর একটা লাথি মারে। লাথি খেয়ে বড় ভাই 2 হাত দূরে গিয়ে পড়ে। অন্যান্য বড় ভাই যারা আছে তারা এগিয়ে আসে আকাশকে মারার জন্য। এমন সময় আকাশ কোমর থেকে শটগানটা বের করে। পিস্তল দেখে সবাই শান্ত হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তুই কার কলার ধরছস? বলে আবার গিয়ে একটা লাথি মারে বড় ভাইটার মুখ বরাবর। পিস্তলের কারণে কেউ সামনে আসতেছে না, বড় ভাইগুলা পিছন দিকে যাইতেছে। আকাশ বলতে শুরু করে, আয়, কার এত সাহস আছে আগুনের গায়ে হাত দিবি? সামনে আয় দেখি একবার। যার নাম শুনলে মানুষ পিছনের রাস্তা দিয়ে পালায়, তার কলার এসে ধরস, জানোয়ারের বাচ্চা। পুরো কলেজ তো ভয়ে শেষ আকাশের কথা শুনি। আগুন নামটা শোনার পর তো আরও ভয়ে শেষ, কারণ শহরের এমন কেউ নাই যে আগুন নামটা শুনে নাই। এমনকি শহরের অধিকাংশ মা তার ছোট ছেলে মেয়েকে ঘুম পাড়ায় আগুনের ভয় দেখিয়ে। বড় ভাই সবগুলা একসাথে সাথে আকাশের পায়ে হুমড়ি খেয়ে পড়ে। ভাই, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। এবারের মতো মাফ করলাম, যা এখন সবগুলো চোখের সামনে থেকে। এমন সময় আকাশের ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই, মুরগিকে বাসা থেকে তুলে নিয়ে এসেছি, আপনি আছেন? ওয়েট, তোরা দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসছি বলে কাউকে কিছু না বলে কলেজ থেকে বের হয়ে পড়ে। আকাশ ঠিকানা মতো চলে যায়। মুরগি যাকে ধরে আনা হয়েছে সে আর কেউ না, সে হচ্ছে রূপম। রূপমকে ধরে এনে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। আকাশ আস্তে আস্তে রুমটার মধ্যে ঢুকে দেখে রূপমকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আকাশ জোরে চিৎকার করে বলে, এই তোরা কোথায় রে? আমার জিনিসগুলো আন। একটু পর একটা ছেলে এসে একটা বক্স দিয়ে যায়। আকাশ আস্তে আস্তে বক্সটা ওপেন করে। রূপম বক্সের ভিতরে সমান পাত্রগুলো দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়। কেমন ফিল হচ্ছে এখন তোর, জানোয়ারের বাচ্চা? প্লিজ আকাশ, আমায় ক্ষমা করে দাও, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দাও। তোর মতো জানোয়ারের মাপ নেই। তারপর বক্স থেকে কাটিং প্লাসটা বের করে। রূপম আরও ভয় পেয়ে যায়। প্লিজ আকাশ, আমার সাথে এমনটা করো না। চুপ, একদম চুপ।
বলে বক্স থেকে টেপ বের করে মুখে আটকে দেয় যাতে কোনো আওয়াজ করতে না পারে। তারপর কাটিং প্লাসটা নিয়ে রূপমের আঙুলের মধ্যে চেপে ধরে। রূপম ইশারা বরাবর মিনতি করছে এমনটা না করতে, কিন্তু না, আকাশ আজকে হায়েন হয়ে গেছে। তারপর ঠাস করে কাটিং প্লাসটা দিয়ে রূপমের কনিষ্ঠ আঙুলটা কেটে ফেলে। রূপমের ব্যথার চোটে কাতর হয়ে যাচ্ছে, কিন্তু তার চিৎকার করে ব্যথাটা উপলব্ধি করার মতো কোনো শক্তি নাই, কারণ আকাশ তার মুখ টেপ দিয়ে আটকে দিয়েছে। আকাশ পৌঁছাচিক হাসি হাসছে চিৎকার করে। কেমন লাগে এখন? খুব আনন্দ হচ্ছিল, হ্যাঁ? আমাকে মেরে এখন আনন্দ কোথায়? আকাশ কাটিং প্লাসটা আবার অন্য আঙুলে চেপে ধরে, ঠাস করে আবার অন্য আঙুলটা কেটে ফেলে। রূপমের মনে হচ্ছে এখন জান বের হয়ে যাবে। দেখ কেমন লাগে এখন। আর তুই কাকে মারতে চেয়েছিলি তুই জানিস? শহরের নামকরা মাস্তান আগুনের নাম শুনেছিস কখনো? আমি সেই আগুন। রূপম তো ভয়ে আরও শেষ। সে জীবনের মানে কি ভুলে গেছে। সে জানে ওর মৃত্যু অবধারিত। রূপমের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখ ফুটে কান্না করার শক্তি নাই। আকাশ তারপর আঙুল দুইটা একটা টিস্যু পেপার পেঁচিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলতে শুরু করে, তুই চিন্তা করিস না, তোকে আমি এত সহজে মারবো না, তোকে ধাপে ধাপে মারবো। তারপর সেখান থেকে চলে আসে আর বলে আসে রাতের আগে কোনো খাবার না দিতে রূপমকে। তারপর আকাশ বাড়িতে চলে যায়। বাসায় গিয়ে জিনিসগুলোকে ঠিক জায়গায় রেখে বাসায় ঢোকে। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। এমনভাবেই সারাদিন কাটে। পরের দিন যথাসময়ে কলেজে আসে, কিন্তু কলেজে এসে দেখে কলেজটা কেমন জানি অপরিচিত লাগছে। যেই দেখছে আকাশকে সেই সালাম দিচ্ছে। সিনিয়র নাই, জুনিয়র নাই, ওর মাথায় যেন কিছুই ঢুকছে না। একটু পর সাজ্জাদ আর অনিম আসে। কিরে, কেমন আছিস? হ্যাঁ, ভালো। দোস্ত, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। কলেজে ঢুকেছি পর্যন্ত যার যার সাথে দেখা হয়েছে সেই সালাম দিচ্ছে। কারণটা হচ্ছে কালকে তুই বড় ভাইগুলোকে মারার সময় কি বলেছিলি মনে আছে? তোর পরিচয় যে দিয়েছিলি সেটা পুরো কলেজ জেনে গেছে তুই কে। হ্যাঁ, কিন্তু তখন তো তেমন কেউ ছিল না, জানাজানি হলো কি করে? ভাই, মানুষ হচ্ছে ভোমরা, কানে যা শোনে বা দেখে তা অন্যের কাছে প্রচার করে। আর কে বলেছে কেউ ছিল না? দুই একজন যারা দেখেছে তারাই প্রচার করেছে যে তুই আগুন। দূর, কেন যে নিজের পরিচয়টা দিলাম। আচ্ছা সাজ্জাদ, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে, এক পাশে আয়। আচ্ছা তনিম, তুই দাঁড়া, আমি একটু আসছি। শালা এমন কি কথা রে যে আমার সামনে বলতে পারবি না? দেখ, তুই শুনতে পারিস কিন্তু সহ্য করতে পারবে না, তাই তোকে এসব থেকে দূরে রেখেছি। আচ্ছা শালা যা, শুনবো না তোর কথা। তারপর আকাশ সাজ্জাদকে নিয়ে একটা গোপন স্থানে যায়। সাজ্জাদ শোন, তোকে আমি যা বলবো কোনো রিয়েক্ট করবি না। আচ্ছা বল। দেখ, রূপমকে আমি তুলে নিয়ে একটা ঘরে আটকে রেখেছি। ওকে আমি আগে পরে ওকে মেরে ফেলবো। আর এই দেখ, শালার দুইটা আঙুল কেটে ফেলেছি। শালা কি বলছিস? ভাই, আমার মাথা ঘুরতেছে। আগে বলেছি কোনো রিয়েক্ট করবি না শালা। দেখ, তোকে আমি এইসব জানিয়েছি কারণ আছে। কারণটা হচ্ছে তুই আমার আগাগোড়া সব জানিস, তাই তোকে জানিয়েছি, না হয় জানাতাম না। এখন তোর প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে এখন মেঘলাকে মারা, তবে ওকে আমি মারবো না। ওকে এমনভাবে মারবো যে সে নিজে থেকে মরে যাওয়ার বেটার মনে করবে। দেখ, যাই করার কর, কিন্তু প্লিজ ওকে জানে মানিস না। আমি জানি তোর সাথে অন্যায় হয়েছে, তাই বলে জানে মানিস না। সেটা সময় হলে দেখা যাবে। তারপর কথা বলে কলেজে চলে আসে। ক্লাস শুরু হবে একটু পর। সাজ্জাদ আর আকাশ মিলে ক্লাসে যায়। আকাশ আর সাজ্জাদ একটা টেবিলে বসেছে, মেঘলা তাদের পাশের সিটে। মেঘলা বারবার আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর মেঘলাও আকাশের আসল পরিচয় জেনে গেছে। আকাশ সেটা দেখে ফেলে। আকাশ মেঘলাকে চোখ রাঙিয়ে না করে, কিন্তু মেঘলার আকাশের দিকে সেই একইভাবে চেয়ে আছে। একটু পর স্যার আসে, এসে সবাইকে বলে, গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছিলাম সবার কমপ্লিট হয়েছে? সবাই হ্যাঁ বলে, কয়েকজন ছাড়া। যারা করে নাই স্যার তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। আকাশও করে নাই। যারা করে নাই তাদেরকে স্যার বকাঝকা করে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। এক পর্যায়ে স্যার আকাশের কাছে আসে। আকাশ, তুমি কি করছো? অ্যাসাইনমেন্ট? না স্যার, আসলে। আরে সমস্যা নেই, তোমার যত সময় লাগে নাও, তুমি পরে দিলেও চলবে। আর তোমার সময় না হলে বলিও, আমি তোমার অ্যাসাইনমেন্ট করে দিব। আকাশের সব যেন মাথার উপর দিয়ে চলে গেল। সবাইকে বকাঝরা করতেছে, আমাকে করলো না কেন? উল্টো আরো বলতেছে
আমারগুলো স্যার করে দিবে। ক্লাস করে সাজ্জাদ আর আমি বের হলাম, বসে আড্ডা দিচ্ছি। সুমাইয়াও আছে, আসিফও আসছে। একটু পর হঠাৎ একটা অন্য ডিপার্টমেন্টের একটা মেয়ে আসে। আপনি কি আকাশ ভাইয়া? হ্যাঁ, কেন? আমাকে একটা সিনিয়র আপু পাঠিয়েছে, আপনাকে নাকি সিনিয়র আপুটা ভালোবাসে, আর একটা লেটারও দিয়েছে, এই নিন। দিয়ে মেয়েটা দৌড়ে চলে যায়। আজব তোরে ভাই, দুনিয়াতে কি আর কোনো ছেলে নাই যে জুনিয়রের প্রেমে পড়েছে? যাক, তাহলে আমার বন্ধুটা লাইন হবে। সুমাইয়া, তুই পাগল হয়েছিস নাকি? আমি আর করব না প্রেম, কোনো দিনও না। হঠাৎ উপরের তলায় অন্য ডিপার্টমেন্টের কি যেন মনে হয় গ্যাঞ্জাম লাগছে। চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। সাজ্জাদ, সুমাইয়া, চল তো কি হয়েছে দেখে আসি। তারপর সবাই মিলে উপরে গেলাম। উপরে গিয়ে দেখি মেঘলা একটা মেয়েকে তুমুল হারে মারতেছে, সাথে আরও কয়েকজন মেয়েও আছে। মেঘলার বাবার কারণে কেউ মেঘলার সাথে পাঙ্গা নেয় না, সে যত সিনিয়রই হোক। মেঘলার দিকে চোখ পড়তে দেখলাম মেয়েটা রাগে ফুঁসতেছে। আমাকে দেখে আমার দিকে তাকাচ্ছে একবার, মেয়েটাকে ব্যাগ দিয়ে মারছে একবার। বুঝলাম না কি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি। যেই মেয়েটা আমাকে চিঠি দিয়েছিল সেই মেয়েটা এসে বলল, ভাইয়া, যে আপুটাকে মারছে সেই সিনিয়র আপুটা আপনাকে চিঠি দিয়েছিল। ও, এইবার বুঝলাম কাহিনী। কিন্তু আমাকে চিঠি দিয়েছে, এতে মেঘলার কেন এত গায়ে লাগছে? ওর সাথে তো আমার সব শেষ। ও তো রূপমকে ভালোবাসে। মেঘলা, তোমার সমস্যা কোথায়? তুমি ওনাকে মারছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। তোমার ইচ্ছে হয়েছে মানে? ও তোমাকে প্রেমপত্র কেন দিবে তাই ওকে মেরেছি। সেটা তোমার কেন লাগছে? উনি আমাকে প্রেমপত্র কেন দিয়েছে সেটা আমার বিষয়, আমি বুঝে নিব। তোমার মাথা না ঘামালেও চলবে। না, দিতে পারবে না, কারণ তুমি শুধু আমার। আকাশ মেঘলাকে ছাড়িয়ে নিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে কিছু বলি না দেখে কি তোর সাহস বেড়ে গেছে? হ্যাঁ, তুই ভাবলি কি করে তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি প্রেম করব? কয়জন লাগে তোর? হ্যাঁ, রূপম কি তোর প্রেমের রেশ মিটাতে পারেনি যে 1000 পুরুষের সাথে থাকতে হবে তোর? চরিত্রহীন মেয়ে, নেক্সট টাইম আমার সামনে তুই আসবি না। আমার ব্যাপার নিয়ে কখনো মাথা ঘামাতেও আসবি না। বলে সিনিয়র আপুটাকে মাটি থেকে তুলে সবাই তো হাঁ হয়ে তাকিয়ে আছে। মেঘলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া অশ্রুতে ভিজে গেছে। আকাশ সিনিয়র আপুটাকে সবার সামনে রেখে মেঘলাকে উদ্দেশ্য করে বলে, শোন, ওনার সাথে আমার সম্পর্ক আজ থেকে না, অনেক দিনের। ওনাকে আমি ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। আমরা কিছুদিন পর পড়ালেখা কমপ্লিট করে বিয়ে করে নিব। সিনিয়র আপুটা আমার কথা শুনে হা হয়ে গেছে। মেঘলা তো আমার কথা শুনে তার কলিজা যেন ফেটে যাচ্ছে। সত্যি ভালোবাসাকে পেছনে ফেলে মিথ্যের আশ্রয়ে দৌড়েছি এতদিন, যার কারণে আমার এমন শাস্তি পেতে হচ্ছে। তারপর আকাশ সবার সামনে সিনিয়র আপুটাকে নিয়ে চলে যায়। সুমাইয়া তো অবাক। সালা বলে আর প্রেম করবে না, কিন্তু এখন ঠিকই সবার সামনে স্বীকার করেছে। আকাশ সিনিয়র আপুটাকে নিয়ে একটা জায়গায় বসে আছে। আমার নাম মিথিলা। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি আমার কি দেখে প্রেম করলেন, তাও আবার একটা জুনিয়র ছেলের উপরে? জানি না, তবে কেন জানি ভালো লেগে গেছে তোমাকে। আচ্ছা, একটা কথা বলো তো, যা বললে সবার সামনে সবটা কি সত্যি? দেখেন, আমি মেঘলাকে রাগানোর জন্য ওইসব বলছি, আর আপনি সিনিয়র ক্লাসের দিক দিয়ে, আপনার সাথে আমার যায় না। আমি জানি না এত কিছু। তুমি ওই কথাগুলো যে জন্যই বলো না কেন, আমার তোমাকেই চাই। কি বলছেন পাগলের মতো এসব? আমার তোমাকেই চাই, ব্যাস তোমাকে চাই। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি সুইসাইড করব, বলে দিলাম। প্লিজ, এমন পাগলামো করছেন কেন? আপনি বোঝার চেষ্টা করেন, আপনি কোথায় আর আমি কোথায়। আমি এত কিছু বুঝতে চাই না, আর পাগলামো কোথায় করলাম এখনই। দেখুন, আমাকে কিছুটা সময় দিন। আগে আমি আপনার সাথে মিশি, জানি, পরে না হয় প্রেম করা যাবে। আগে তো দুজন দুজনকে বোঝার মতো সময় দিন। আকাশ এই কথাটা মিথিলার হাত থেকে বাঁচার জন্য বলল। আচ্ছা ঠিক আছে, যাও, সময় দিলাম, কিন্তু দেখিও যদি পরে গিয়ে না বলো তাহলে কিন্তু সুইসাইড করব, মনে রাখিও। ও আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি। আচ্ছা চলেন, আপনাকে ছেড়ে দিয়ে আসি। না, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো। আমার সাথে থাকবেন মানে? আমি তো আড্ডায় যাব, সবাই আমার জন্য ওয়েট করছে। আমিও যাব আড্ডায় তোমার সাথে। মিথিলা এক প্রকারে জোড়াজুড়ি শুরু করলো, সে আকাশের সাথেই থাকবে। আকাশ না পারতে মিথিলাকে নিয়ে যায় আড্ডায়। কি রে মামা, শেষমেশ সিনিয়রের সাথে প্রেম? ওই পুলা, চুপ একদম। সিনিয়র মানে কি? হ্যাঁ, প্রেমের কি কোনো বয়স আছে নাকি? বা আপু, আপনি তো একদিনেই সব আয়ত্তে করে নিয়েছেন।
আর তোমরা সবাই আমার নাম ধরেই ডাকবে, বন্ধুর মতো করে চলবে। এটা কি করে হয়? আপনি তো আমাদের সিনিয়র। সিনিয়র হলেই কি আপনি বলতে হবে? আর তাছাড়া এখন তোমাদের বন্ধুর সাথে প্রেম করি তুমি করেই বলবা সবাই। আচ্ছা। সবাই মিলে আড্ডা দিচ্ছে আর মিথিলা আকাশকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে। আকাশেরও বিরক্ত লাগছে না, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ মেয়েটা মাথায় তার ছেঁড়া, কখন কি করে বসে কে জানে। এমন সময় মেঘলা ক্যাম্পাস থেকে বের হয়ে দেখে মিথিলা আকাশকে জড়িয়ে ধরে আছে। মেঘলার সাথে সাথে দৌড়ে সেখান থেকে চলে যায় কান্না করতে করতে। আকাশ সেটা দেখে ফেলে। যাক মনু, তোমাকে আর কষ্ট করে মারার জন্য প্ল্যান করতে হবে না। তোমাকে আমি এইভাবেই মারবো, এমন হাল করব তোমার যে তুমি নিজে এসে পায়ের নিচে জায়গা খুঁজবে, হামাগুড়ি দিয়ে কান্না করে, কিন্তু তোমার জায়গা মিলবে না। তারপর অনেকটা সময় আড্ডা দেয়, সবাই উঠে পড়ে। আজকের মতো সবাই সবার মতো করে বাসায় চলে যাচ্ছে, কিন্তু মিথিলা আকাশের সঙ্গ ছাড়ছেই না। মিথিলা, আপনিও বাসায় যান, আমিও বাসায় যাচ্ছি। না, আমি যাব না, আমি তোমার সাথে তোমার বাসায় যাব। এই পাগল হয়ে গেছেন আপনি যে আমার বাসায় যাবেন? আমি জানি তোমাকে ছাড়লে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আরে আজীব তো, কোথায় যাব আমি কি আর কলেজে আসবো না নাকি? আসবা তো? তাহলে যান, এবার আপনি আপনার বাসায় যান। আচ্ছা যাব, কিন্তু আমার একটা কথা শুনতে হবে তোমাকে। কি কথা? তুমি আমাকে তুমি করে বলবা, আপনি করে বলতে পারবা না। না, এ হয় না, আপনি তো আমার বড়। দেখো, রাগাবা না আমাকে, আমি বলেছি তুমি করে বলবে, ব্যাস তুমি করে বলবে, না হয় কিন্তু জানো আমি কি করব। আচ্ছা আচ্ছা, তুমি করে বলবো, এবার যান। আবার আপনি? আচ্ছা এবার যাও। ঠিক আছে, যাচ্ছি। দুজন দুই রাস্তায় চলে যায়। হঠাৎ মিথিলা আকাশকে আবার ডাক দেয়। আকাশ। আবার কি হলো? মিথিলা এসে আকাশকে জড়িয়ে ধরে, আকাশের কপালে ঠোঁটে চুমু খায়। এবার যাও। ও আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও এই পাগল ছাগলের ভুবন থেকে। তারপর আকাশ চলে যায়। আকাশ এখন বাসায় যাবে না, রূপমের কাছে যাবে, সেখানে রূপম আটকে রাখা হয়েছে। তারপর গিয়ে গতকাল নাই বাক্সটা কাটিং প্লাস তারপর রেজার বের করে। রূপমের অবস্থা একদিনেই নাজেহাল হয়ে গেছে, চেহারার পুরো সাদা হয়ে গেছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে, তাও আকাশের কোনো মায়া দয়া হচ্ছে না। সে কাটিং প্লাসটা দিয়ে রূপমের অন্য হাতের আঙুল আরেকটা আলাদা করে ফেলে। রূপম যে চিৎকার করবে সেই শক্তিটাও রূপমের কাছে নেই, খালি চোখ জোড়াবে, অনবরত অশ্রু বের হচ্ছে রূপমের। সে চোখের ভাষায় আকাশের কাছে মিনতি করছে তাকে ছেড়ে দিতে, কিন্তু না, আকাশ ওকে ছাড়বে না। তারপর আকাশ রেজারটা দিয়ে রূপমের হাতের মধ্যে একটা পোজ মারে, সাথে সাথে রূপমের হাত দিয়ে ফুলকি দিয়ে বের হতে শুরু করে। আকাশ তার উপরে আবার মরিচের গুঁড়ো সেখানে লাগিয়ে দেয়। রূপম আর সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়। এমন সময় আকাশের ফোনে একটা কল আসে। ভাই, রূপমের গুম হওয়ার নিউজ সারা নিউজ চ্যানেলে ছড়িয়ে গেছে। ওকে শুন, তুই একটা কাজ কর, তুই রূপমের বাসায় যাবি, তারপর ওর বাবাকে বলবি যদি রূপমকে জীবিত দেখতে চায় তাহলে যেন আমার সাথে কথা বলে। একটা লোকেশন দিলাম, আর যদি হুঁশিয়ারি দেখায় পুলিশ টুলিশ নিয়ে তাহলে বল ছেলের মৃতদেহ পাবে। আর আগুনের নামটা সুন্দর করে বলে দিস, আর এটাও বলে দিস পুলিশ আগুনের একটা পশমও বাঁকা করতে পারবে না। আচ্ছা ভাই। আকাশ তারপর রূপমকে এভাবে রেখে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে মেঘলা বাসায়। মেঘলাকে দেখে তো সে চমকে যায়, হঠাৎ মেঘলা কেন এই বাড়িতে? আম্মু, আম্মু কোথায় তুমি? কি হয়েছে? এভাবে সারের মধ্যে চেঁচামেচি করছিস কেন? এই মেয়ে এই বাড়িতে কেন? কোথায় থেকে কাকে কাকে ধরে নিয়ে আনছো তোমরা? কাকে বলছিস? মেঘলার কথা বলছিস? তো এই মেয়ে বাদে এখানে কে আর আছে? আরে তোর মনে আছে তোকে বলেছিলাম না তোর নাসিম মামার কথা, মানে আমার বড় ভাইয়ার কথা? হ্যাঁ তো নাসিম মামা, কি হয়েছে? মেঘলা হচ্ছে তোর মামার মেয়ে। তোর বাবা আর আমি প্রেম করে বিয়ে করি দেখে তোর মামার সাথে মেনে নেয়নি। সে চেয়েছিল আমার অন্য কোথাও বিয়ে দিবে, কিন্তু তোর বাবা আর আমি পালিয়ে বিয়ে করে ফেলি, তাই রাগ করে আমার সাথে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছিল। মেনে নিয়েছিল তার কোনো বোন নাই, আমার সাথে রাগ করেও কথাও বলেনি অনেক বছর। কিন্তু গতকাল রাতে একটা নম্বর থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে এটা নাসিম ভাইয়া, মানে তোর মামা। পরে অনেকটা সময় কথাবার্তা হয়, প্রায় আজকে 25 বছর পর তোর মামার সাথে কথা হয় আমার।
তোর মামা সরি বলেছে, আর সে চায় তোর সাথে মেঘলার বিয়ে দিতে। আমিও অমত করিনি, কারণ পুরনো সম্পর্ক জোড়া লাগবে, আবার দুই পরিবার এক হবে। তাই মেঘলাকে কিছুদিনের জন্য আমার কাছে পাঠিয়ে দেয়, যাতে করে তোকে ভালো করে বুঝে উঠতে পারে। মানিকে মা এসবের? হ্যাঁ, সব মানলাম, কিন্তু এই মেয়েকে আমার সাথে কেন বিয়ে দিবে? তোমাদের সম্পর্ক জোড়া লাগবে, আমার বলির বাঁকড়া কেন হতে হবে? আকাশ দেখ, তোর মামাকে আমি কথা দিয়ে ফেলেছি যে তোর সাথে আমার মেঘলার বিয়ে দিব। মা দেখো, সোজাভাবে বলছি, মাথা থেকে এসব খেয়াল ঝেড়ে ফেলে নাও, না হয় চিরতরে আমাকে হারাবে। আর একবার ঘর ছাড়লে আমার মুখ তোমরা আর চিরতরে দেখতে পাবে না। মেঘলা সেখানেই দাঁড়িয়েছিল। আকাশের কথা শুনে চোখ জলজল করছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। আকাশ, কি বলছিস তুই এইসব? দেখো মা, আমি সোজাভাবে বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আমি তাকেই বিয়ে করব। আকাশের কথা শুনে মেঘলা কান্না করতে করতে দৌড়ে রুমের ভিতরে চলে যায়। দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। আকাশও নিজের রুমে চলে যায় আর মনে মনে বলে, এই মেয়ে আমার সাথে কি করেছে তোমরা একবার জানতে পারলে বিয়ে তো দূরের কথা, এই ঘরেও জায়গা দেবে না। আকাশ ফ্রেশ হয়ে এসে খেতে বসে। সবাই মিলে একসাথে খাবার খাচ্ছে। মেঘলাও খাবার খেতে বসেছে। আবার অন্য পাশে আম্মুর সাথে মেঘলা খাবার টেবিলে বসে। সবাই নিজের মতো করে বেড়ে খাবার খাচ্ছে, কিন্তু মেঘলা বসে আছে ভাতের প্লেট নিয়ে। কিরে, তোর কি হয়েছে? তুই খাবার খাচ্ছিস না কেন? খালামণি, আমি তো একা খেতে পারি না, বাসায় আমাকে আম্মু খাইয়ে দেয়, কিন্তু এখানে তো আম্মু নাই, আমাকে কে খাইয়ে দিবে? তাই বসে আছি। ওরে আমার বাচ্চা মেয়েটা রে, আমাকে আগে বলবি না? তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। শালার সবই কপাল, নিজের ছেলেকে কোনোদিন খাইয়ে দিয়েছে কিনা উনি নিজেও জানে না, কিন্তু তার ভাইয়ের মেয়েকে ঠিকই খাইয়ে দিচ্ছে। আম্মু মেঘলাকে খাইয়ে দিচ্ছে দেখে ভিতরে ভিতরে শরীর জ্বলছে একদম। তাও কিছু বললাম না, চুপ করে খাচ্ছি। আর আম্মু মেঘলাকে খাইয়ে দিচ্ছে, আর মেঘলা আম্মুর হাতে খাচ্ছে আর দুষ্টামি করছে ছোট বাচ্চার মতো করে। মেঘলা অল্প খেয়ে বলল, আমি আর খাবো না। নাই হবে না, প্লেটে যেটুকু ভাত নিয়েছি সবটা তো শেষ করতে হবে। খালামণি, আমি খাবো না। না হবে না, ভাইয়া আমাকে আগেই বলেছে তুই খাবারের প্রতি অযত্নশীল, তোকে যাতে জোর করে খাওয়াই। মেয়েটা খেতে চাচ্ছে না, তাও তাকে জোর করে খাওয়াতে হবে? আপন মনে খাবার খাচ্ছি, হঠাৎ দেখি পা দিয়ে কে যেন খোঁচা দিচ্ছে। খেয়াল করে দেখি মেঘলা খাচ্ছে আর আমার পায়ে ওর পা দিয়ে খোঁচা দিচ্ছে। মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বেহায়া মেয়েটা পিছনে পড়ে আছে, শরম লজ্জা নাই ওর, তাও ঝিম ধরে আছে, নিজের পা গুটিয়ে নিয়ে খাবার খাচ্ছি। আম্মু, তরকারিটা একটু বেড়ে দাও তো। বাবা, একটু নিজে নিয়ে খা না, দেখছিস না মেয়েটাকে খাইয়ে দিচ্ছে, দু হাতেই তো ব্লক। মেজাজ এবার চরম লেভেলের খারাপ হয়ে গেল। আরে আজিব তো, ওই মেয়ে কি একাই মানুষ নাকি? হ্যাঁ, আমরা কি মানুষ না? চোখে লাগে না আমাদেরকে? আদিক্ষেতা দেখাচ্ছ ওকে নিয়ে? আমি কি ভেসে এসেছি নাকি? খাবো না আমি তোমাদের খাবার, তুমি আর ওই মেয়ে মিলে সব খাবার খাও। খাবারে পানি ঢেলে দিয়ে রুমে চলে আসলাম। রাগে শরীর ফেটে যাচ্ছে একদম। আসার সময় আম্মু অনেকবার ডেকেছে খাওয়ার জন্য, কিন্তু রাগ এই পরিমাণে উঠেছে যে ইচ্ছে করছে যে ওই মেয়েকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই। ছেলেটার এত রাগ যে কোত্থেকে আসে বুঝি না। খাবারটা নিজে বেড়ে নিয়ে খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আকাশ রুমে শুয়ে আছে, মাথা ভর্তি রাগ উঠে আছে। একটু পর মেঘলা খাবার নিয়ে আকাশের রুমে যায়। আকাশ অন্যদিকে ফিরে শুয়ে আছে। আকাশ, এই আকাশ, খাবারগুলো খেয়ে নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আকাশ এই পাশে ফিরে দেখে মেঘলা খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবারগুলো খেয়ে নাও। তোকে কে বলেছে আমার জন্য খাবার আনতে? কেউ বলে নাই, আমি নিজেই নিয়ে এসেছি। আমার রুম থেকে বের হ, তোর চেহারা আমার দেখতেও ইচ্ছে করছে না। আচ্ছা যাচ্ছি, প্লিজ তুমি খাবারগুলো খেয়ে নাও। আমি দোষ করেছি, খাবারগুলো তো আর দোষ করিনি, প্লিজ খেয়ে নাও। দিলাম গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড়। মেয়েটা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়, আর খাবারের প্লেটটা অন্যদিকে ছিটকে পড়ে। তোর সাহস কি করে হয় আমাকে খাওয়ার জন্য জোর করার? তোকে একবারও বলেছি আমার জন্য খাবার নিয়ে আসতে? কোন সাহসে খাবার নিয়ে আমার রুমে এসেছিস? কি মনে করছিস আমি সব ভুলে গেছি? আর কি প্রমাণ করতে চাইছিস তুই এই ফাউল আদিক্ষেতাগুলো দেখিয়ে? মতলব কি তোর? আমি শুধু খাবার নিয়ে আসলাম তোমার জন্য, আমি বুঝতে পারিনি এর হাজারো মতলব বের হবে। বের হয় এক্ষুনি আমার রুম থেকে, আর 1 মিনিটও যাতে আমার রুমে তোকে দেখতে না পায়। মেঘলা মাথা নিচু করে ফ্লোর থেকে খাবারের প্লেটটা তুলে নিয়ে চলে যায়। আকাশ নিজে নিজে বলে, ফালতু মেয়ে আসছে আদিক্ষেতা করতে, আমার সামনে আসবি তো তোর এই হাল করব।
তারপর একটু রেস্ট নেয়। বিকালবেলা সেই ছেলেটা ফোন দেয়। ভাই, রূপমের বাবা আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে। রাত 8টায় আকাশের আগে গিয়ে রূপমের বাবা সেই জায়গায় বসে আছে। আকাশ যায় একটু পরে। আকাশ তারপর রুমে বাবাকে বলে, আপনার ছেলে চাই তাই তো? হ্যাঁ। একটা শর্তে আপনি আপনার ছেলেকে পাবেন। আমি তোমার সব শর্তের শুনতে রাজি। তোমার যা চাই আমি দিব। দরকার হয় আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিব, তাও আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দিব ঠিক আছে, কিন্তু ওকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশে আর কোনোদিনও সে পা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রূপমকে অন্য দেশে পাঠিয়ে দিব। সে আর কোনোদিন এই দেশে মাটিতে পাড়া দিবে না। শর্তের কথা যেন মনে থাকে, না হয় যদি কোনোদিনও আমি শুনেছি যে রূপম এই দেশের মাটিতে পা দিয়েছে, ওই দিন আপনার ছেলের রূহ আমি শরীর থেকে বের করে ফেলবো। সে আমার সাথে যা করেছে তারপর তার ক্ষমা হয় না, কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। তাকে যেন এই দেশের মাটিতে আর না দেখি। আচ্ছা বাবা, তুমি যেমনটা বলবে তেমনটাই আমি মানব। প্লিজ আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তারপর আকাশ কাকে যেন ফোন করে। একটু পর একটা গাড়ি আসে আর রূপমকে এনে দিয়ে যায়। রূপমের অবস্থা বেশি একটা ভালো না, ওর ট্রিটমেন্টের প্রয়োজন, না হলে মারা যাবে, যা টর্চার করেছে আকাশ। তারপর রূপমের বাবা রূপমকে নিয়ে চলে যায়। আকাশও চলে আসবে, এমন সময় হঠাৎ পুলিশ এসে পড়ে আর পুরো জায়গাটা ঘেরাও করে ফেলে। আকাশ একা না, সেখানে আকাশের সাথে আরো 2-1 জন আটকা পড়ে। আকাশের মেজাজ তো চরম পর্যায়ে পৌঁছে যায় পুলিশকে দেখে। আকাশ কোমর থেকে পিস্তলটা বের করে। একে একে আকাশের সাথী সবাই পিস্তল বের করে। হঠাৎ পুলিশ একজন স্পিকার হাতে নিয়ে বলে, আকাশ ভাই প্লিজ পিস্তলটা রেখে দিন। আমরা আপনাকে ধরার জন্য নয়, আপনার সাথে দেখা করতে এসেছি। তারপর আকাশের মাথা একটু ঠান্ডা হয়, সে পিস্তলটা কোমরে কুঁচে রাখে। তারপর পুলিশ অফিসারটা সামনে এগিয়ে আসে আর আকাশকে বলে, প্লিজ আগুন ভাই, আপনি রাখবেন না। আমরা মাত্র কয়েকজন পুলিশ এসেছি। আপনাকে ধরার জন্য যদি কয়েক শতাধিক পুলিশ নিয়ে আসি, তাও আমরা আপনাকে গ্রেপ্তার করতে পারবো না। আমরা দেখা করতে এসেছি আপনার সাথে, বিশেষ করে আমি, কারণ এই শহরে দারোগা হয়ে এসেছি প্রায় 2 বছর। এই শহরের অনেক ক্রিমিনালকে দেখেছি, কিন্তু আগুন নামটা যে এতবার শুনেছি তা বলার বাহিরে। আর এও জানি যে আমরা লোমও বাঁকা করতে পারবো না কেউ। 2 বছর ধরে একই স্বপ্ন দেখে আসছি। আগুন নামক ব্যক্তিটা কে, যার এত পাওয়ার, তাকে নিজের চোখে দেখব। এটা আমার জীবনে বলতে গেলে একটা বড় ইচ্ছা, যে আপনাকে দেখব, যার কথায় পুরো শহর কাঁপে। দেখা হয়েছে, তাহলে যেতে পারেন। প্লিজ আগুন ভাই, রাগ করবেন না। যদি কিছু মনে না করেন তাহলে একদিন সময় করে একবেলা আমার সাথে ডাল ভাত যদি খেতেন, তাহলে আমি খুব খুশি হতাম। এটা আমার না, পুরো পুলিশ ক্যাম্পাসের ইচ্ছে যে আমাদের সাথে আপনি একবেলা খাবার খাবেন। আচ্ছা ঠিক আছে, যান, আপনাদের মনের আশা পূরণ করব। ধন্যবাদ আগুন ভাই। তাহলে পরশুদিন আমাদের সাথে আপনি দুপুরে খাবার খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। তারপর আকাশ কথা বলে, বাসায় চলে যায়। এসে খাবার খেয়ে নেয়, রুমে বসে আছে, মোবাইলে গান শুনছে আর অনলাইনে গোতাগুতি করছে একটু। হঠাৎ তার কেন জানি মনে হলো তার রুমের জানালা একটু নড়ে উঠেছে। কে ওখানে? বলতেই হঠাৎ একটা ছায়ামূর্তি সেখান থেকে দ্রুত সরে যায়। আবার মোবাইলের দিকে নজর দেয়, একটু পর খেয়াল করে আবার ছায়ামূর্তিটা সেখানে এসে দাঁড়িয়ে আছে। আকাশ শিউরে ওঠে, এটা কে জানে সে। দাঁড়া, দেখাচ্ছি মজা। লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হচ্ছে। আকাশ কাকে জানি ফোন করে, কিন্তু আসলে সে কাউকে ফোন দেয়নি, এমনি ভনিতা করছে। বাবু কেমন আছো? তোমার কথা না আমার খুব মনে পড়ছে, তোমাকে খুব মিস করছি বাবু। তোমাকে ছাড়া না আমার একদম ভালো লাগে না। এই বলো না, কবে আমরা বিয়ে করব? কবে তোমায় আমি আদর করব? হঠাৎ আকাশ লক্ষ্য করে ছায়ামূর্তিটা নাক টেনে টেনে কান্না করছে। কান্নার আওয়াজ স্পষ্ট কানে আসছে। মনু, বলছিলাম না তোমাকে আমি দুকে দুকে মারবো? বাবু একটা পাপ্পি দাও না, ওই যে সকালে দিছিলা। আমার না খুব পাপ্পি খেতে ইচ্ছে করছে। আকাশ লক্ষ্য করে কান্নার আওয়াজটা আগের চেয়ে ক্রমশ বেড়ে গেছে। এবার জোরে শব্দ করে কান্না করছে। আকাশ নিজে নিজে বলতে থাকে, কেমন লাগে এখন? যখন মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছিলাম তখন আমিও অনেক কান্না করেছি যে আমার ভালোবাসা আমাকে ধোঁকা দিল। কি দোষ ছিল আমার?
কিন্তু বিশ্বাস করো মরে যাব এ ভয়ে বা ব্যথার যন্ত্রণায় এক ফোঁটাও কান্না করিনি। আকাশ আবার বলতে শুরু করে। কি চাই তোমার পাপ্পি? বাবু রাগ করো কেন, দিচ্ছি তো। হঠাৎ জানলার পাশ থেকে ছায়ামূর্তিটা সরে যায়, আর ছায়ামূর্তি ধারণ করা মানুষটা হঠাৎ রুমের মধ্যে তেড়ে আসে, হাত থেকে ফোনটা কেড়ে নেয়, এক আছাড় মারে ফ্লোরে। আল্লাহ, আমার ফোন গুড়ি গুড়ি হয়ে গেছে একদম আমার ফোনটা। এই মেঘলা, কি করলে তুমি এটা? হ্যাঁ, আমার ফোন এইভাবে ফ্লোরে আছাড় কেন মারলে? মেয়েটাকে দেখতে পুরো ভয়ানক জানোয়ারের মতো লাগতেছে, মনে হয় এক্ষুনি আমার বুক থেকে কলিজাটা ছিঁড়ে বের করে ফেলবে। মেঘলা আমার কলার ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর বলতে থাকে, এই তুই অন্য মেয়েকে কেন কিস করবি? তোর যত কিস দরকার হয় আমাকে করবি। বলে বুক থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে দেয় আর আমার বুকের উপরে উঠে বসে। তোর কত কিস লাগে, আজকে আমি তোকে করব। তোর কিসের স্বাদ আমি আজকে মিটিয়ে দিব। বলে আমার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। আমি তো পুরাই অবাক, কি হচ্ছে এসব? নড়তে চড়তেও পারতেছি না আমি, যে মেঘলাকে নিজের উপর থেকে সরাবো। হাত দুইটা খাটের সাথে চেপে ধরে রেখেছে, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়েও নড়তে পারতেছি না। মনে হচ্ছে শেরে আলীর সমস্ত শক্তি ওর শরীরে ভর করেছে। পাক্কা 20 মিনিট পর ছাড়লো, মনে হচ্ছিল এখনই আমার দম বন্ধ হয়ে মারা যাব। জোরে জোরে শ্বাস নিচ্ছি। মেঘলা, কি হলো এটা? কি হলো তা তো দেখতেই পেলে। আবার যদি আমি বাদে অন্য কোনো মেয়েকে কিস করার চেষ্টা করো তাহলে কিন্তু খারাপ হবে। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে দেখবা। বলে আবার কিস করতে এগিয়ে আসে। এবার রাগ উঠে গেল, দিলাম একটা থাপ্পড়। এই মেয়ে, কি মনে করছিস? তোর মতো দুশ্চরিত্র মেয়ের শরীরে লোভে আমি পড়ব, যে কিনা মিনিটে মিনিটে তার জীবন সঙ্গী পাল্টায়। প্রথমে রূপম, তারপর আমি। কয়জন লাগে তোর? হ্যাঁ, আগোচরে কয়জন আছে কে জানে। কেন, রূপম কি তোকে সুখ দেয় না এখন, না ওর ডেট শেষ? মেঘলা মাথা নিচু করে আছে। কিরে, কথা বলছিস না কেন? আমি ওকে ছেড়ে দিয়েছি। ও অন্য একটা মেয়ের সাথে দুষ্কর্ম করতে গিয়ে আমার হাতে হাতে নাতে ধরা পড়েছে। আল্লাহর বিচার আল্লাহই করেছে। তুই যেমন ধোঁকাবাজ, তাই তোর সাথেও ধোঁকাবাজি পড়েছিল। আকাশ প্লিজ আমায় মাফ করে দাও। আমি সত্যি বুঝতে পারিনি তোমার সত্যিকারের ভালোবাসা। মিথ্যেই জড়িয়েছিলাম আমি এতদিন। তোর ওই নষ্টা মুখে আমার নাম নিবি না। আর তুই ভাবলি কি করে তোর মতো ব্যবহার করা মেয়েকে আমি জীবন সঙ্গী করব? আর মাপ সে তো কোনোদিনও পাবি না। যদি আমার ভালোবাসাকে খুন না করে আমায় মেরে ফেলতি তাহলে হয়তো মাপ পেয়ে যেতি, কিন্তু তুই আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছিস। মাপ তোর মিলবে না। আর শোন, মিথিলাকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করে সারা জীবন পার করে দিব। আর তুই তোর রাস্তা মাপ, আমার সামনে তোকে যাতে আর কোনোদিনও না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাথায় রাখিস। এখন রুম থেকে বের হ। মেঘলা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আর আকাশ, আজ অনেক শান্তি লাগছে। প্রতারণার বিচার আল্লাহ নিজে করেছে। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, কিন্তু মেঘলাকে কোথাও দেখলাম না। আম্মু, মেঘলা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। কি জানি, আজ সকাল ভোরে উঠে আমায় ডেকে বলে চলে যাবে। অনেক জোর করেছি থাকার জন্য, কিন্তু সে থাকবে না। পরে বললাম নাস্তাটা হলেও করে যেতে, কিন্তু সে তাও করবে না, জোর করে চলে গেছে। তবে আকাশ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটার চোখগুলো অনেক ফোলা ছিল। আর এমন ধারা চোখ ফুলে একটা কারণে, মানুষ যখন অতিমাত্রায় কান্না করে। আকাশ মনে মনে অনেক খুশি। যাক, আপদটা চলে গেছে। আর মনে মনে বলি, রাতে যে ডোজ দিলাম, কান্না না করে কি করবে। তারপর আকাশ নাস্তা করে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে, এমন সময় কেউ একজন পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। আকাশ পিছন ফিরে দেখে মিথিলা। মিথিলা, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না মানে, আসলে হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরলে। কেন, কি হয়েছে? আমি আমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছি। মিথিলা ছাড়ো, ক্লাসের সময় হয়ে আসছে, ক্লাসে যাব। হ্যাঁ চলো, আমিও যাব। আকাশ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ আর মিথিলা ক্লাসে চলে যায়। আকাশ আকাশের ক্লাসে আর মিথিলা মিথিলার ক্লাসে। আকাশ ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে। একটু পর সাজ্জাদ আসে। সাজ্জাদ এসে আকাশের পাশে বসে। কি খবর রে, তোর কেমন চলছে দিনকাল? হ্যাঁ ভালো রে। এমন সময় স্যার ক্লাসে ঢুকে, তারপর লেকচার দিতে শুরু করে। আকাশ খেয়াল করে দেখে সবাই আছে ক্লাসে, কিন্তু মেঘলা আসেনি। দূর, আসুক বা না আসুক তাতে আমার কি, ক্লাসে মন দেই। এইভাবেই দিন কাটতে থাকে। ক্লাস, বাসা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া। কিন্তু সে খেয়াল করে আজ বেশ অনেক দিন ধরে
মেঘলা ক্লাসে আসে না। আকাশ কেন জানি মেঘলাকে মিস করতে শুরু করে। মেয়েটা ভুল করেছে, কিন্তু তার জন্য কুরুজেরও ক্ষমা চেয়েছে, কিন্তু আমি মাফ করিনি। কিন্তু এখন কেমন যেন মনে ওর জন্য একটা টান কাজ করছে। ওদিকে মিথিলারও দিন দিন পাগলামো বাড়ছে। আমার কোনো ইচ্ছে নেই মিথিলার সাথে রিলেশন করার, কিন্তু কেন যে এই রিলেশনে জড়িয়ে আছি আমি নিজেও জানি না। মনের মধ্যে কোনো ফিলিংস কাজ করে না মিথিলাকে নিয়ে, কিন্তু আসল টান অনুভব করে মেঘলার জন্য। মেয়েটাকে ওদিন কত বাজে বাজে কথা শুনিয়েছি, তাই আজ মেয়েটা আমার উপরে রাগ করে কলেজে আসে না। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়। সে আরও বেশি মিস করতে থাকে মেঘলাকে। আকাশ একদিন ক্লাস করে বাসায় ফিরে। এমন সময় আকাশের আম্মু বলে, আকাশ যাক, তুই বেঁচে গেছিস, তোর আর মেঘলাকে বিয়ে করতে হবে না। বেচারি মেয়েটা হয়তো এইটুকু নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে। কি বলছো আম্মু তুমি এসব? হ্যাঁ ঠিকই বলছি, মেঘলার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, প্রায় লাস্ট স্টেজে চলে এসেছে। আর অতি জোর গেলে 1 সপ্তাহ এই দুনিয়ার মেহমান হয়ে থাকবে, পরে অন্য জগতে গিয়ে পাড়ি জমাবে। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। আকাশের আম্মু বলতে বলতে কান্না করে দেয়। কত স্বপ্ন ছিল আমার মেয়েটাকে তোর বউ করে আনবো, কিন্তু আল্লাহ আমার এই আশা পূরণ করলো না। আম্মু তুমি আমায় আগে বলোনি কেন এসব? কারণ মেঘলা বলতে বারণ করেছে, কারণ সে চায় না তুই কষ্ট পা। কারণ মেঘলা আমাকে সব বলেছে, সে তোর সাথে অন্যায় করেছে, সে তোর কাছে মাফও চেয়েছে, কিন্তু বেচারি মেয়েটার কপালে মাফ জোটেনি। হয়তো সে অন্য জগতে পাড়ি জমাবে, এটাই হয়তো তার জন্য ভুলের প্রায়শ্চিত্ত। আর তুই হয়তো কখনো না কখনো মেয়েটাকে একটু হলেও ভালোবেসেছিস, তাই তোর একটু হলেও কষ্ট হবে, তাই তোকে বলতে বারণ করেছে। কিন্তু আমি আর সহ্য করতে পারছিলাম না, এত বড় কথাটা নিজের ভিতরে পুষে রাখ, তাই তোকে বলে দিয়েছি। কি বললো আম্মু এসব? আম্মুর কথা শুনে চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ছে। বুকে এমন চিনচিন করে ব্যথা করছে যে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কলিজাটা ছিঁড়ে বের করে ফেলেছে। এমন কষ্ট হচ্ছে মেঘলার জন্য, ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে বলি, মেঘলা তোমায় আমি অনেক ভালোবাসি, অনেক। তোমায় আমি কোথাও যেতে দিব না, তুমি আমার কাছেই থাকবে। এখন কেঁদে আর কি লাভ হবে বল, সময় তো পার হয়ে গিয়েছে। না আম্মু, আমার মেঘলাকে চাই বলে উঠে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মেঘলার কিচ্ছু হতে দেব না আমি। আম্মু তুমি মেঘলাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি জানি না কিছু, আমার মেঘলাকেই চাই। এজন্যই প্রবাদ বাক্য বের করেছে, গুরুজনরা সময় থাকতে তার কদর করতে হয়, না হয় সময়ের লগ্ন ফুরিয়ে গেলে সেই সময়ের মূল্য তখন বুঝেও কোনো কাজে আসে না, আফসোস করা ছাড়া। আম্মু তুমি এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মেঘলাকে চাই, আমি মেঘলাকে একটু দেখব। পরে আম্মুর থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে গেলাম। মেঘলাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। হসপিটালে গিয়ে দেখি 2 জন মানুষ কান্না করছে অনবরত। দেখেই বুঝলাম যে এরাই মামা মামি, মানে মেঘলার আব্বু আম্মু হবে। পরে আমাকে দেখতে পেয়ে ওনারা চিনে ফেলেছে। মামা এসে আমার হাত ধরে বলে, আকাশ প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, ওর ক্যান্সার ধরা পড়েছে অনেক আগেই, কিন্তু মেয়েটা একটা বারের জন্য আমাকে জানায়নি, কারণ আমি কষ্ট পাবো বলে। সব কষ্ট একা একা বুক করে গেছে। প্লিজ আকাশ তুই আমার মেয়েটাকে বাঁচাও। মামা কিচ্ছু হবে না মেঘলার কিচ্ছু হতে দেব না আমি। মামা মেঘলা কোথায়? মামা আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় মেঘলার কেবিন। কেবিনের দরজা আস্তে করে খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মেঘলা বেডে শুয়ে আছে। মেঘলাকে দেখে নিজেরই কষ্ট হচ্ছে চিনতে যে এটা মেঘলা। শুকিয়ে পুরো কাঠের মতো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দেখে মনে হচ্ছে একটা মৃত লাশ। সবকিছু আমার জন্য হয়েছে। আমি যদি মেঘলাকে ফিরিয়ে না দিতাম তাহলে হয়তো মেঘলা ভালো থাকতো, নিজের প্রতি কেয়ার নিত। মেঘলার পাশে গিয়ে আস্তে করে বসলাম। মেঘলা, এই মেঘলা বলে আস্তে করে ডাক দিলাম। মেঘলা আমার কণ্ঠ শুনে চোখ খুলে আমার দিকে তাকায়। আকাশ তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। দেখো আমি কত ভালো আছি, দেখো তুমি তো আমায় মাফ করোনি, তাই আমি আমার শাস্তি পেয়ে গেছি দুনিয়ায়। আকাশ এবার তো অন্তত মাফ করে দাও আমায়। তুমি মাফ না করলে আমার রুহটা বের হবে না, এভাবেই মরার মতো হয়ে ঝুলে থাকবে। তুমি মাফ করে দিলে শান্তি মতো মরতে পারবো আকাশ। আমি মেঘলাকে জড়িয়ে ধরলাম। মেঘলা প্লিজ এমন ভাবে বলো না, এই দেখো আমি এসে গেছি, তোমার আর কিচ্ছু হতে দেব না আমি। আর তুমি না বলেছিলে তোমার যত ইচ্ছে হয় কিস করতে, অন্য কাউকে না করতে? দেখো আমি তোমায় কিস করতেছি।
বলে মেঘলার ঠোঁটজোড়া নিজের দখলে করে নেয়। কিন্তু আকাশ লক্ষ্য করে মেঘলার ঠোঁটজোড়া শীতল হয়ে আছে, মনে হচ্ছে সে কোনো মৃত মানুষের ঠোঁটে স্বাদ নিচ্ছে। কোনো রেসপন্স নাই। যে মেঘলা 20 মিনিট কিস করেছে ওই দিন, যার কিসের মধ্যে এক ধরনের নৈশাকতা মদকতা ছিল, ওকে কিস করে এখন মরুর মতো লাগছে। মেঘলা একটু রেসপন্স করার চেষ্টা করছে, কিন্তু শরীরে শক্তি জোগাতে পারছে না। আকাশ হঠাৎ লক্ষ্য করে মেঘলাকে দেখে মেঘলার আর নড়াচড়া করছে না। এত সময় একটু হলেও রেসপন্স করেছে, কিন্তু এখন একদম চুপ হয়ে গেছে। মেঘলাকে ছাড়িয়ে নিয়ে দেখে মেঘলা চুপ করে বাচ্চা মেয়ের মতো গুটিসুটি মেরে বেডে পড়ে আছে। আকাশ মেঘলাকে ডাক দেয়, মেঘলা, এই মেঘলা। কিন্তু মেঘলা কোনো রেসপন্স করছে না। আকাশ মেঘলার বুকে মাথা রেখে দেখে হঠাৎ মেঘলা আর শ্বাস নিচ্ছে না। আকাশ মেঘলা বলে জোরে চিৎকার করে ওঠে। মেঘলা রেসপন্স করছে না দেখে আকাশ কান্না করে দেয়। এই কলেজা, উঠো না। তুমি না বলেছিলে আমার উপরে শুধু তোমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নেই? তাহলে এখন কেন অধিকার খাটাচ্ছ না? এই মেঘলা, উঠো না। তোমার যত ইচ্ছে হয় আমাকে বকে দিও, কিন্তু এভাবে মুখ গুমরা করে থেকো না। আমার যে কষ্ট হয় তুমি কি বোঝো না? এই মেঘলা, উঠো না, একটাবার আমার সাথে কথা বলো। বলে মেঘলার শরীর ঝাঁকাতে থাকে। হঠাৎ মেঘলা জোরে শ্বাস নিয়ে ওঠে। মেঘলা মিটমিট করে চোখ খুলে আকাশের চোখ বেয়ে অনবরত পানি ঝরতেছে। মেঘলার ইচ্ছে করছে উঠে গিয়ে চোখের পানিগুলো মুছে দিতে আর বলতে, এই পাগল, এত কাঁদে কেউ? এই যে আমি ঠিক আছি, দেখো আমার কিচ্ছু হয়নি। কিন্তু সেই ক্ষমতা অনেক আগে হারিয়ে ফেলেছে মেঘলা। ইচ্ছে করছে পৃথিবীতে বেঁচে থাকতে, আকাশের সাথে আবার সেই ভালোবাসা নামক সম্পর্কে জড়াতে। কিন্তু এখন আফসোস হচ্ছে, কেন সে এমন ধারা করলো, কেন সে অবহেলা করলো নিজের প্রতি। তবে সে নিজের প্রতি অবহেলা করেছে তার একটাই কারণ, আকাশ তাকে মেনে না নেওয়া। মেঘলার চোখের কোণে বেয়ে পানি পড়ছে। তার এমন কষ্ট হচ্ছে, মনে হয় এখনই প্রাণটা বের হয়ে যাবে, উড়ে যাবে দূর আকাশে। মেঘলার কথা বলছে না দেখে আকাশ দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার, দেখেন না, আমার কলিজাটা আমার সাথে কথা বলছে না। প্লিজ আপনি একটা কিছু করেন না, যাতে আমার কলিজাটা আমার সাথে কথা বলে। কান্না করতে করতে ডাক্তারকে বলে। মেঘলার আব্বু আম্মু কেবিনে ঢোকে। ওনারা তো আগে থেকেই কান্না করছে, কিন্তু আকাশের কান্না দেখে ওনাদেরও কান্নার বেগ আরও বেড়ে যায়। দেখেন, আমাদের হাতে কিছুই নেই, সমস্তটা উপরওয়ালার হাতে। কারণ উনি লাস্ট স্টেজে পৌঁছে গেছে। আগে হলে কিছু একটা করা যেত, তবে এখন কিভাবে কি হবে আমার জানা নেই। দুঃখিত, আমায় ক্ষমা করবেন। উনি এই দুনিয়ার সামান্য কিছু সময়ের অতিথি। আমরা চাইলে ওনাকে আর দুনিয়া যাওয়া থেকে আটকাতে পারবো না। ওই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কিছু করতে পারবি না মানে? তুই ডাক্তার কেন হয়েছিস যদি আমার কলিজাকে বাঁচাতে না পারিস? আমি এত কিছু বুঝি না। তুই যেইভাবে পারিস আমার কলিজাকে ঠিক করবি। প্লিজ আকাশ মাহমুদ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ওনার হাতে আর বেশি সময় নেই, আমরা চাইলেও কিছু করতে পারবো না। তুই পারবি, তোর ঘাড়ে পারবে। তুই জানোস আমি কে? পাশে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল, যেটা কিছু সময় আগে নার্স মেঘলাকে মেরে গেছে। সেটা হাতে নিয়ে ডাক্তারের চোখ বরাবর ধরে। ডাক্তার তো ভয়ে শেষ, কি করবে কিছুই বুঝতে পারছে না। আকাশ, কি করছো? মেঘলার হাতে সত্যি আর সময় নেই। যদি সময় থাকতো ওনারা নিশ্চয়ই চেষ্টা করতো। না, আমি না, মেঘলাকে আমি বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করব, যত টাকা লাগে লাগুক। বলে মেঘলাকে বেড থেকে কোলে তুলে নেয়। আকাশ, কেন পাগলামো করছো? একটু বোঝার চেষ্টা করো। না, আমি এত কিছু বুঝতে চাই না। মেঘলা কিচ্ছু হতে দেব না আমি। তারপর মেঘলাকে কোলে তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে পড়ে। এমন সময় ডাক্তার ডাক দেয় পিছন থেকে আর বলে, জানি না আল্লাহ ওনার হায়াত কতটুকু রেখেছেন। যদি ওনাকে চেন্নাই নিয়ে যেতে পারেন তাহলে হয়তো কিছু একটা হতে পারে। কারণ ওইখানে একটা ভালো হসপিটাল আছে, যেখানে ব্লাড ক্যান্সারের রোগীদের রক্ত বিশেষভাবে ডায়ালিসিস করে। ডায়ালিসিস করার পরে যদি কিছু একটা হয় আর কি। ওকে, তাহলে আমি ওখানেই যাব। ডাক্তার থেকে ঠিকানা নিয়ে নেয়। তারপর মেঘলাকে নিয়ে গাড়িতে ওঠায়। আকাশ বাসা থেকে আসার সময় তাদের ঘরোয়া গাড়িটা নিয়ে এসেছিল। মেঘলাকে গাড়িতে পাশের সিটে শুইয়ে দিয়ে সে নিজেই ড্রাইভ করতে শুরু করে আর কাকে জানি ফোন করে আর বলে, আমার এখনই চেন্নাইয়ের 3টা টিকিট লাগবে। ভাই, এখন কিভাবে টিকিট? একটু তো সময় লাগবে। এই কুত্তার বাচ্চা, কথা কানে যায় না তোর? হ্যাঁ, এখন 3টা টিকিট লাগবে বলছি, এখনই লাগবে। দরকার হয় পুরো প্লেন ভাড়া করবি। ওকে ভাই, ওকে ওকে। আর তুই এখন 10 মিনিটের মধ্যে জামা কাপড় নিয়ে এয়ারপোর্টে আসবি, চেন্নাই যাবি আমার সাথে। ওকে ভাই।
আকাশ গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যায়। বাসার কাউকে কিছু বলেনি। বিকাল 5টার ফ্লাইটে উঠে রাত 9টার মধ্যে তারা পৌঁছে যায়। তারপর মেঘলাকে হসপিটালে অ্যাডমিট করায়। ওখানকার ডাক্তাররা মেঘলার অবস্থা দেখে বোর্ড মিটিং বসায়। রোগীর কন্ডিশন তো ভালো না, রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় ডাক্তাররা পরামর্শ করে। মেঘলার ট্রিটমেন্ট শুরু করে দেয়। ডাক্তার, আমার মেঘলা ঠিক হয়ে যাবে তো? দেখুন, কিছুটা আশা দিতে পারবো, তবে প্রপারলিভাবে কিছু বলা যাচ্ছে না। ডাক্তাররা মেঘলা ডায়ালিসিস করায় আর বলে 3 মাসে প্রতি সপ্তাহে অন্তর অন্তর ডায়ালিসিস করাতে হবে। আচ্ছা। মেঘলার ডায়ালিসিস করানোর ফলে মেঘলার কিছুটা ঠিক হয়ে আসে। মেঘলার বেডে শুয়ে আছে। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘলা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও বলতে পারে না। হঠাৎ ঘুম ভাঙে অজানার উচ্চধ্বনিতে। ঘুম থেকে উঠে দেখে সে বেডের পাশেই বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘলা এখনো ঘুমিয়ে আছে। সে উঠে গিয়ে নামাজ পড়ে নেয় আর মেঘলার জন্য কিছু ফরিয়াদ করে। নামাজ শেষ করে এসে মেঘলার পাশে বসে থাকে। প্রায় সকাল হয়ে গেছে। মেঘলার ঘুম ভাঙে। মেঘলার চোখ খুলে দেখে আকাশ পাশে বসে আছে। আকাশ লক্ষ্য করে মেঘলার ঘুম ভেঙেছে। সে মিটমিট করে এদিক ওদিক তাকাচ্ছে। কলিজা, তোমার ঘুম ভেঙেছে? বলে মেঘলার কপালে একটা চুমু এঁকে দেয়। মেঘলা চুপ করে শুয়ে আছে। আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কি বলছে আকাশ কিছুই বুঝতে পারছে না। আকাশ মুখটা মেঘলার কানের কাছে নিয়ে যায়। মেঘলা বলে, পানি খাবো। কলিজা, 1 মিনিট দাঁড়াও, আমি আনতেছি। তারপর পানি এনে মেঘলাকে খাইয়ে দেয়। মেঘলার অবস্থা দেখে আকাশ কান্না করে দেয়। বেচারি ঠিকমতো পানিটাও খেতে পাচ্ছে না। মেঘলা আস্তে আস্তে বলে, এদিকে আসো। আকাশ আস্তে করে মেঘলার কাছে যায়। এমন কান্না করো কেন পাগলের মতো? আমার কিচ্ছু হবে না তো কলিজা। আর যদি কিছু হয়, তোমার তো মিথিলা আছে, ওকে বিয়ে করে নেবে। কলিজা, এমন করে বলো না। কলিজা, আমার তোমাকে চাই, আমার আর কাউকে চাই না। আমার কাউকে লাগবে না। তোমার যদি কিছু হয় সত্যি আমি মরে যাব। আমাকে একটু বুকে জড়িয়ে ধরবা? ধরবো তো। তারপর আকাশ মেঘলাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে আর মেঘলা গুটিসুটি মেরে চুপটি করে আকাশের বুকে শুয়ে থাকে আর আকাশের চোখের পানিগুলা মুছে দেয়। এমন সময় তিশান আসে রুমে। তিশান হচ্ছে আকাশ যাকে সাথে করে নিয়ে এসেছিল। ভাই, তিলকুম ভাই আপনার সাথে দেখা করতে এসেছে। তিলকুম হচ্ছে চেন্নাইয়ের মাফিয়া আকাশের সাথে পূর্ব পরিচিত। আকাশ চেন্নাইয়ে এসেছে, খবর পেয়ে দেখা করতে এসেছে। আচ্ছা যাও, আমি আসছি বলে তিশান চলে যায়। কলিজা, তুমি একটু থাকো, আমি আসতেছি। আকাশ, না গেলে হয় না? আমার তোমার বুকে ভালো লাগছে, প্লিজ যেও না। আচ্ছা কলিজা, আমি যাব না। আমার কলিজা আমার বুকেই থাকবে, যার দরকার হয় সে আসবে। তিলকুম ভাই কেবিনে আসে আর আকাশের সাথে কথা বলে। মেঘলা আকাশের বুকেই ছিল আর আকাশও 1 সেকেন্ডের জন্য মেঘলাকে ছাড়েনি। তিলকুম ভাই বলে, আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না। আমি বলে দিয়েছি হসপিটালের ডাক্তারকে, আপনার রোগীর কিচ্ছু হবে না। ওনারা নিজে সবটা দিয়ে দেখবে। ধন্যবাদ ভাই। তারপর তিলকুম ভাই চলে যায়। এভাবে আরও কয়েকদিন কাটে। আকাশ সবসময় মেঘলার সেবা করে আর বাসায় সবাই জেনে গেছে আকাশ কোথায়। অন্যদিকে মিথিলা তো পাগল হয়ে গেছে আকাশের জন্য। কিছুদিন আকাশের কোনো খবর না পেয়ে সোজা আকাশের বাড়িতে গিয়ে ওঠে। তুমি কি? মা, আমি আপনাদের ছেলের বউ। কিসব বলছো তুমি এসব অলক্ষণে কথা? আকাশ বিয়ে করলো কখন? বিয়ে করেনি, করবে। তারপর সবকিছু খুলে বলে রিলেশনের কথা। কিন্তু আম্মু, আকাশ কিছুদিন ধরে আমার সাথে কোনো যোগাযোগই করছে না। ও কোথায়? দেখো মা, জীবনটা ওর, ও ভালো বুঝবে কাকে জীবন সঙ্গী করবে। তুমি যা বললে সব শুনলাম। আকাশ দেশের বাইরে গেছে মেঘলাকে ট্রিটমেন্ট করানোর জন্য। তবে আমার মনে হয় না আকাশ তোমাকে ভালোবাসে, সে মেঘলাকে ভালোবাসে। মা, কি সব বলছেন আপনি? আকাশকে ছাড়া আমি মরে যাব। আচ্ছা, আকাশ দেশের বাইরে গেছে, আসুক, তারপর না হয় এই বিষয়টা দেখা যাবে। মিথিলা কান্না করতে করতে চলে যায়। অন্যদিকে মেঘলার কন্ডিশন কিছুটা ভালো, তবে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তবে আকাশ এখনও হাল ছাড়েনি। আকাশ ওর প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে, যেখানে মেঘলার মা বাবা অবধি হার মেনে নিয়েছে। আজকে আবার মেঘলাকে ডায়ালিসিস করাবে। মেঘলাকে বেডে শুইয়ে দেওয়া হয়েছে, ডায়ালিসিস করাবে। একটু পর মেশিন চালু করে মেঘলার শরীরের বিভিন্ন অঙ্গে ডায়ালিসিস যন্ত্র সুই লাগাবে। মেঘলা আকাশকে খামচে ধরে রেখেছে।
আকাশ, আমার না খুব ভয় করছে, প্লিজ আমাকে রেখে কোথাও যেও না, তুমি আমার পাশেই থেকো। না, আমি কোথাও যাব না আমার বাবুটাকে ছেড়ে। আচ্ছা আকাশ, আমার যদি কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? মনে করো আজকে ডায়ালিসিস করার সময় যদি মারা যায়। না, কিচ্ছু হবে না তোমার, আমার কলিজার কিচ্ছু হতে দিব না আমি। আকাশ সাহেব, আপনি একটু বেরোন, আমরা এখন ডায়ালিটিস করব। না আকাশ, তুমি যাবে না, আমার খুব ভয় করছে, তুমি এখানেই থাকো। কলিজা, কিচ্ছু হবে না তোমার, আমি কোথাও যাব না তো, আমি এই যে পাশের রুমটাতে আসছি। না, তুমি যাবে না, আমার একা একা খুব ভয় করে। ডাক্তার মেঘলার জেদের কাছে না পেরে আমাকে থাকতে অনুমতি দিল। ভালোই ভালোই ডায়ালিসিসটা শেষ হয়ে গেল। আকাশ এক ফোঁটাও মেঘলার পাশ থেকে নড়েনি। ডায়ালিসিস করানোর ফলে মেঘলার শরীরের একটু দুর্বল হয়ে আছে, তাই মেঘলা ঘুমিয়ে আছে। আর আকাশ মেঘলার পাশে বসে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাত্র 2টা শেষ হলো, ডায়ালিসিস বাকি আরও 10টা। আকাশের টেনশন যেন একটু কম হচ্ছে না। দেখতে দেখতে মেঘলার সবগুলো ডায়ালিসিস করা শেষ, আর মাত্র একটা বাকি। তারপর আকাশের মাথা থেকে যেন একটা চিন্তা নামবে, কারণ এরপর আর কোনো মানুষের ক্ষমতা কাজ করবে না। ডায়ালিসিস সব শেষ হলে সব ঠিক হয়ে যাওয়ার কথা, এটা আশা আছে। তবে যদি এর মধ্যে উপরওয়ালার হুকুম হয়, মেঘলাকে নিয়ে যাবে। শেষ ডায়ালিসিসটা করে মেঘলাকে দেশে নিয়ে আসে, আর ডাক্তাররা বলে দেয় সর্বোপরি ট্রিটমেন্ট আমরা করে দিয়েছি, এখন বিপদ থেকে অনেকটা মুক্ত, ক্যান্সারের জীবাণু এখন আর নেই শরীরে, আর এখন সব ওপরালালি খেলা। উনি চাইলে জীবিত রাখবেন, না হয় নিয়ে যাবেন। মেঘলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেঘলাকে নিয়ে আকাশ দেশে ফিরেছে। জানতে পেরে মেঘলার সকল আত্মীয় স্বজন দেখতে আসে মেঘলাকে আকাশের বাড়িতেই রাখা হয়েছে, কারণ আকাশ চায় না মেঘলা তার নিজের বাইরে থাকুক। ইতিমধ্যে মিথিলার কাছে খবর পৌঁছে গেছে আকাশ দেশে ফিরেছে। মিথিলা খবর পেয়ে আকাশের বাসায় আসে, আর আকাশকে দেখতে পেয়ে কান্না করতে করতে পাগলের মতো সকলের সামনে ঝাঁপটে ধরে। সবাই তো অবাক, কি করছে এই মেয়ে? তার থেকে বেশি অবাক হচ্ছে আকাশ, কারণ সে মনে করেছে এতদিন মিথিলার মাথা থেকে সব ভূত নেমে যাবে, কিন্তু না, সে ভুল। মিথিলা, কি করছো? সবাই দেখছে। দেখলে দেখুক, তাতে কার কি? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর মিথিলা দেখো, আমি তোমায় ভালোবাসি না, আমি মেঘলাকে ভালোবাসি। মেঘলা বেডে শুয়েছিল, ওর দিকে আঙুল দেখিয়ে বলল। অন্যদিকে মেঘলা তো মনে মনে, ওই সাতচন্নি আমার বরের সাথে কি রে, শরীরটা ভালো না, না হয় দেখতি কি মারটা না মারতাম তোকে, একবার ভালো হয়ে নে, তারপর দেখবি কি অবস্থা করি তোর আমি। মিথিলা আকাশের কথা শুনে কান্না করতে শুরু করে। না, আমি মানি না এসব, তুমি খালি আমাকে ভালোবাসবে, আমাকে। মিথিলা, এখানে অনেক মানুষজন আছে, চলো আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। তারপর একটা ফাঁকা জায়গায় আসে মিথিলাকে নিয়ে। তারপর আকাশ মিথিলাকে সব খুলে বলে। আর দেখো মিথিলা, তোমার জন্য কখনো আমার মনে কোনো ভালোবাসা কাজ করেনি। তোমার সাথে এইসবে জড়িয়েছি কারণ মেঘলাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ভাবতে পারিনি মেঘলা কষ্ট পেতে পেতে মরে যাবে। মিথিলা প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না, দেখো তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। আকাশ, তোমায় আমি অনেক ভালোবাসি, তোমায় ছাড়া আমি থাকবো কিভাবে? মিথিলা, তুমি এই 3 মাস আমায় ছাড়া ছিলে না। দেখো, এটা জাস্ট মনের আবেগ তোমার। যেখানে আমি তোমায় ভালোবাসি না, সেখানে তুমি আমার থেকে ভালোবাসা আশা করাটা বোকামি হবে। দেখবে সব ঠিক হয়ে যাবে, আর তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। তোমার থেকে ভালো ছেলে দরকার নাই, তোমার মতো ছেলে পাবো তো? অবশ্যই বাবা। আকাশ মিথিলাকে বুঝিয়ে দেয় কোনো রকমে। দেখো, সব মানলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মিথিলা কানে কানে বলে। কারণ দর্শকরা শুনলে সমস্যা হবে। মিথিলার কথা শুনে, হ্যাঁ বলো, রাজি? আচ্ছা রাজি। তারপর মিথিলা আর আকাশ ঘরে আসে। মেঘলা, এখন কেমন লাগছে তোমার? মেঘলা অন্যদিকে ফিরে আছে। মেঘলা, কথা বলছো না কেন? শরীর খারাপ করছে তোমার? দেখি। আসছে লাল বাদর কোথাকার, সবার সামনে ওই সাতচুনিকে জড়িয়ে ধরেছে, আবার এত সময় প্রেম আলাপ করে দুইজনে মিলে এখন এসে কি আদিক্ষেতা দেখাচ্ছে। হ্যাঁ, কথা কমো নামে। মেঘলা, কথা বলছো না কেন? এমন সময় আম্মু পিছন থেকে বলে। একদম কথা বলবি না মেঘলা মা, বদমাইশটা তোকে দেখে অন্য কাউকে ভালোবাসে, আবার আমাদের সামনে জড়িয়েও ধরে। আমাদের কষ্ট লাগে না বুঝি? ও বুঝলাম, এত সময় পরে ঘটনা তাহলে এখানে।
সবার সামনে বিছানা থেকে মেঘলাকে কুলে তুলে নিলাম। কে বলছে অন্য কাউকে ভালোবাসি? আমি তো মেঘলাকে ভালোবাসি। মা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি মেঘলাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। আকাশের আম্মু তো অবাক আকাশের কথা শুনে। তাহলে মিথিলা? মা, আমি ওকে সব বুঝিয়ে বলেছি যে আমি মেঘলাকে ভালোবাসি, আর সে রাজিও হয়েছে। আকাশের আম্মু, মেঘলার আম্মু সবাই তো খুশি আকাশের কথা শুনে। আচ্ছা, আমরা 1 সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন করছি। আকাশের বাবা হুট করে কোথা থেকে এসে? কি আমাকে স্যার বিয়ে শাদীর আয়োজন করা হচ্ছে? বাহ, ভালোই। আমি তো এই বাড়ির কেউ না, আমাকে তো কেউ কিছু বলার প্রয়োজন মনে করে না। বুড়ো হয়ে গেছি তো তাই, এখন আর কেউ দাম দেয় না। কি, তুমি বুড়ো? তা নয় তো কি। এখনো নাতি নাতনির মুখ দেখা বাকি আছে, বুড়ো কিভাবে হলাম? তাই তো, বুড়ো কিভাবে হলাম? আকাশ মেঘলাকে এখনো কোলে নিয়েই রেখেছে, আর মেঘলা চুপ করে ছোট্ট বাচ্চার মতো কোলে বসে আছে। কি এবার খুশি তো? একবার বিয়ে হয়ে যেতে দাও, পরে তোমাকে খুশি করার দায়িত্ব আমার। ইহ, কত যে কি করব। কি করবা শুনি? 1 দর্জন বাবু নিব, তার জন্য দিনরাত তোমাকে আদর করব। কি? না, আমি তোমাকে বিয়ে করব না আম্মু। এখন আর কিছু বলে লাভ নাই, বিয়ে তো আমি করবই। তারপর 1 সপ্তাহ বাদে মেঘলা আর আকাশের বিয়ে হয়। আজকে তাদের বাসর রাত। মিথিলা সেই দিন আকাশের শর্ত দিয়েছিল সে তাদের বাসর রাত সাজাবে। সব কমপ্লিট। মেঘলা রুমে বসে আছে। আকাশ রুমে ঢুকে দেখে মেঘলা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ মেঘলার কাছে গিয়ে, বউ, এই বউ, ঘুমটা নামাও না। না, তুমি নামাও, আমার শরম লাগে। ইস, আমার লজ্জাবতী বউ রে, ঘুমটা নামাতে বলছি তাতেই এত শরম। একটু পর কত কি যে করব, তখন কি করবা? কত কি করবা বলতে? বুঝো না মনে হয়? দাঁড়াও, দেখাচ্ছি কি করব, করলেই দেখতে পাবা। বলে মেঘলাকে জড়িয়ে ধরে খাটে নিয়ে শুয়ে পড়ে। আর কি পাঠক ভাই ও বোনেরা, এইসব শুনতে হয় না, শরম। 6 বছর পর। রিয়ামণি, কোথায় তুমি? মা, না, আমার খেয়ে নাও। কোথায় গিয়ে লুকিয়েছো? বের হয়ে আসো। ওহ, আপনাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। রিয়া হচ্ছে আকাশ আর মেঘলার মেয়ে। আর মেঘলার কিছুই হয়নি, কারণ উপরওয়ালা তার হাজিরা খাতায় এখনো জীবিত থাকার নাম ডেকে যাচ্ছে। এমন সময় আকাশ এসে পিছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরে। কলিজা, চলো না আদর দেই। ও আল্লাহ, বাপ মেয়ে দুইটাই একই পদের হয়েছে। একে তো মেয়েকে খাওয়াতে পারছি না, তার মধ্যে তুমি এসে শুরু করছো। ছাড়ো, রিয়া এসে দেখে ফেলবে। এমন সময় রিয়া টেবিলের তল থেকে বের হয়ে আসে। ভাও, মেঘলা আর আকাশ দুইজনেই লজ্জায় পড়ে যায়। মামুনি, বাবা, তোমরা দুইজনকে দুইজন জড়িয়ে ধরেছ, কিন্তু আমার তো কেউ নাই জড়িয়ে ধরার মতন, তাই ধরতে পারি না। আকাশ মেঘলার কানে কানে মেয়েকে বলছে, শুনছো, ওরও জড়িয়ে ধরার মানুষ চাই। মামুনি, আর কিছুদিন ওয়েট করো, তোমারও একটা কিউট ভাই হবে জড়িয়ে ধরার মতো। তোমার আম্মুর সাথে এ নিয়ে প্ল্যান করছি। মেঘলা তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে।